রাত্রি প্রায় 11:30 ছুঁই ছুঁই। শহরের ব্যস্ত নগরীতে এটা রাত না হলেও গ্রামীণ পরিবেশে এটা গভীর রাত। অধিকাংশ গ্রামীণ মানুষ রাত 7টা থেকে 9টার মধ্যে বা সর্বোচ্চ 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। সেই জায়গায় রাত 11:30 অনেক রাত। ওহ, এত সময় যে সাউন্ডগুলো শুনলেন সেগুলো হলো হিডেন সংকেত, অর্থাৎ সংকেতের মাধ্যমে কথা বলা। গল্পের সাথে থাকেন, বুঝতে পারবেন। 10 মিনিট পর। এত সময় লাগে আসতে? আহা গো আমার বল্টু, আমি মনে হয় বসেছিলাম আমার নবাবজাদা হিরো কখন আসবে আর আমি গিয়ে তার কোলে উঠে পড়ব, এক নাকের উপরে ঘুষি মেরে নাক ফাটায় দিব। আমি না তোমার হবু জামাই হই? এভাবে আমার সাথে বলতে পারলা? আমি এখানে বসে পড়লাম, উঠবো না। এ কি করছিস নিলয়ের বাচ্চা? এত রাতে বাইরে কেউ দেখে ফেলে চরিত্রের উপর সিল মেরে দিবে। বাবা, তুই ডিপ জলের ছবিও দেখিস? সরি গো আমার জান পাখি। তোর জান পাখির খেতায় আগুন। এখন কও, এত রাত্রে এখানে কেন ডাকলে? কেউ যদি শুনে ফেলে তো? সেটা কি আর পারবে কেউ শোনা? আমি যে আমার বউকে স্পেশাল সংকেতে ডাকছি, কেউ বুঝতেই পারবে না। তুই বলবি এত রাত্রে এখানে কেন ডাকলি? ধুরুবাল, রোজ রোজ বাড়িতে এত ঝামেলা ভালো লাগে না। ভালো লাগতেছিল না ঘরে, আমার রাগী পাখিটার কথা খালি মনে পড়ছিল, তাই এখানে বাসর করতে চলে এলাম। না মানে আড্ডা দিতে। ভালোই পেকে গেছিস, চাচাকে বলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। কথার প্রতি উত্তরে সেনাবাহিনীর মতো স্যালুট করে বলে ওঠে নিলয়। যথা আজ্ঞা বিড়ি রানী। ধুর, বিড়ি না, মেরি রানী। তোমারা प्यार का ভালোবাসা का बिया অন্য কাউকে देता है तो मुझ खुशी होता है। তোর এই কথার মধ্যে তুই কি বলছিস নিজে জানিস? ভাইরে ভাই, এটাও নাকি হিন্দি? আমি গাল দেখছি এখানে, মনের খুশিতে একটা থাপড়া তো। না, আমার শরম লাগে। এটা চুমু দেওয়ার জায়গা। হিহি, ঠোঁট দিয়ে শুধু করতে হয়। তোর মুখে আমি মুরগির পটি লাগিয়ে দিব। দিন দিন লজ্জাবোধ হারায় ফেলছিস। কই, এমন বললে আমার কষ্ট লাগে না বুঝি? হাজার হলেও তোর ভবিষ্যৎ জামাই। জামাইয়ের খেতায় আগুন। দেখ, এখানে দেখে ফেললে উল্টাপাল্টা ভাববে। এমনি তোর বাবা মা আর আমার বাবা মায়ের মধ্যে তো প্রত্যেকদিন যুদ্ধ লাগে, আর এখন দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আইডিয়াটা কত মজা, তাই না? আমার সিনিয়র বউটা আমার সামনে দাঁড়ায় না, এমন হবে ওইদিকে তাহারা যুদ্ধ করিতে ব্যস্ত দুই পরিবার, এইদিকে আমি আমার সিনিয়র মধুটাকে হরণ করিতে ব্যস্ত। হা হা হা। শালা নির্লজ্জ। সোনা পাখিটা আর একটু কাছে এসে বকা দাও, শুনতে মজা লাগে। মাঝরাতে তোকে কি ভূতে ধরেছে এই উল্টাপাল্টা কথা বলার জন্য এখানে ডাকছিস? বাসায় চল। না, এখন যাব না, পরে যাব। তাহলে তুই এখানে বসে থাক, আমি যাই। ওকে, আমাকে রেখে যেতে পারলে যাও। প্রতি উত্তরে নিলয় আশার মুখে সোজা সুজি মুখে 2 হাত রেখে বলে, দেখো পাগলটা এখন যদি আমাদের কেউ দেখে ফেলে, আমাদের মিশনটা পূরণ হবে না। এই ঝামেলা আমরা শেষ করতে পারবো না, তাই আগে ঝামেলা শেষ করি, তারপরে সব দেখা যাবে। এত মিষ্টি করে বললে তো কখন হয়ে যেত। তাই নাকি? সিনিয়র আপুকে তো ভালোই পটাতে পারো। দেখতে হবে না চাচাতো বোনটা কার, ধুরো বউটা কার। মাথায় তো গোবর পোড়া, শুধু ফুটুস ফুটুস করে কথা ভালোই বলতে পারো। ইয়ে কর, একসাথে ঢুকলে সমস্যা হবে। আমি আগে যাই, তুই একটু পরে রুমে চলে যাস, কাল কথা হবে। ওকে মেরি হাবিবি। প্রতি উত্তরে নিলয় আশার মুখে সোজাসুজি মুখে 2 হাত রেখে বলে। প্রতি উত্তরে আশা নিলয়ের দিকে একটা মুচকি হাসি দিয়ে বাসের মধ্যে ঢুকে পড়ে। আপনারা এখানে অনেক কিছুই বুঝতে পারলেন না, আসেন বিষয়টা বুঝাই বলি। এটার জন্য একটু ফ্ল্যাশব্যাক থেকে আমাদের ঘুরতে হবে, না হলে আসল ফিলটা বুঝতে পারবেন না। সো রেডি, গো। কই রে বউ? এই তো রান্নাঘরে। সব কি নিয়ে গেছিস? আসার সময় চাউলটা ঝেড়ে নিয়ে আয়, আর মোটামুটি সবই এখানে আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে সাজিদা বেগম চাউল ছেড়ে রান্নাঘরে চলে যায়। তার যার সাথে মিলে একসাথে রান্না করতে থাকে আর বিভিন্ন রকম গল্প করতে থাকে দুজন। কেউ দূর থেকে দেখলে বুঝবে না তারা একে অপরের যা, বরং যা মনে হবে একে অপরের রক্তের সম্পর্কের বোন। কি গো জমিদার গিন্নি, আছো নাকি? রান্নাঘরে গো মেনু আপা। এরপর মিনু একটু হেঁটে রান্নাঘরে চলে যায়।
বাবা, দুই কিন্নিতে তো ভালোই একসাথে গল্প করিস। তা রান্না বান্না করছিস বুঝি? তোদের দেখলে না মনটা জুড়িয়ে যায়। তোদের মতো যদি সজ্জা হতো তাহলে কোনো সংসারে অশান্তি হতো না, কিন্তু এখন তো সবাই একে অপরের হিংসা করে। তোদের দেখলে না আমার সত্যি মনটা জুড়িয়ে যায় রে মা। কি যে বলেন না মেনু আপা, আসেন বসেন কিছু খান। এখন আর কিছু খাবো না রে মা, কয়টা আলু লাগবে, আছে কি? এ কই কথা বললেন, থাকবে না কেন? ওই তো ওই ঝুড়ির মধ্যে আছে, যেগুলো লাগে নিয়ে যান। আচ্ছা রে মা, তোরা তাহলে রান্না কর, আমি যাই। মেনুকা তার মতো আলু নিয়ে চলে যায়। অন্যদিকে বান্ধবী, ওই দেখ তোর ভাই কিভাবে ওই ছেলেটাকে মারছে। ওরে দেখলে আমার গা জ্বলে যায়। ওকে আমার ভাই কিছু বলবি না, ছোট লোকের বাচ্চা কোথাকার। তাই তো দেখছি রে, ছোট একটা মানুষ কিভাবে ছেলেটারে মারছে। নিজের বাবা গ্রামের জমিদারের ছেলে বলে যা ইচ্ছে তাই করে বেড়ায়, কিন্তু তোকে দেখ কত ভালো একটা মেয়ে, কত ভদ্র। ভাবতে পারছি, ক্লাসে 8-এ পড়ে, তাই এই অবস্থা। বড় হলে কি বলবে? ওই কি আর হবে। ওই শুনেছিস শহরে নাকি কিশোর গ্যাং মতো হয়েছে? গ্রামে তো আর এসব হবে না। কি বলবো তাও তো বুঝতে পারছি না। ওর কথা বাদ দে, চল ক্লাসে, রহিম স্যার চলে আসবে। হ্যাঁ রে চল। এরপর আশা ও তার বান্ধবী ক্লাসে চলে যায়। আশা হলো রাধাপুর গ্রামের রাখেন শাহ জমিদারের বড় ছেলের একমাত্র মেয়ে। অন্যদিকে আমাদের গল্পের যে হিরোকে আমরা মারামারি করতে দেখলাম, সে হলো জমিদার বংশের ছোট ছেলে, একমাত্র ছেলে। জমিদার বংশের 2 ছেলে, বড় ছেলের সাহাব জমিদার, ছোট ছেলে শাহেদ জমিদার। গল্পে আসা যাক। ভাই, আমাকে ছেড়ে দেন। এখন কেন ছাড়বো বল? ভাই, আমি ভুল করেছি, মাফ করে দেন। বল তাকাবি, আর বল তাকাবি। না ভাই, আমার চোখের দিকে কখনো আপনার বোনের দিকে তাকাবো না। সুন্দর মেয়ে দেখলেই তাকাতে ইচ্ছা করে। সরি ভাই, আমাকে মাফ করে দেন। এরপর নিলয় তাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এভাবে দিনটা পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা ছোট জমিদার সাহেব, ছোট জমিদার সাহেব, কাকে চান? ভেতরে যাব, ছোট জমিদারের সাথে কথা আছে। চিল্লাচিল্লি শুনে সবাই নিচে নেমে আসে। নিচে আসতেই কি হয়েছে কাদের ভাই, আপনি এখানে সন্ধ্যাবেলা করে? কখনো তো এর আগে দেখিনি। বড় জমিদার মশাই তো অনেক ভালো ছিল, তবে সবসময় আমরা সবাই ভালোবাসতাম। গ্রামের সবাই সম্মান শ্রদ্ধা করতাম। তিনি আমাদের জন্য আশীর্বাদ ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমাদের মধ্যে থেকে চলে যান। আমরা চরম হতাশায় পড়ে গেছি। এবার আমাদের কি হবে? কিন্তু আপনাদের 2 ভাইয়ের চরম উদারতা আমাদের মুগ্ধ করে। কখনো বড় জমিদার মশাইয়ের অভাব আমরা বুঝিনি। অবশ্য যুগ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু এখনো তো আমরা আপনাদের জমি জামাই করে মেরে খাই। অবশ্য বছরের একটা সময় কিছু খাজনা দেওয়া লাগে, তা আমাদের আপত্তি নেই। আপনারা জমি দিলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারি। তাই বলে এই নয় যে আপনার ছেলেকে দিয়ে আমার ছেলেকে অত্যাচার করবেন। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না কাদের ভাই। আপনারা যেভাবে সম্মান দিয়ে কথা বলেন, সত্যি আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। আসলে আপনার ছেলে আমার ছেলেকে আজকে স্কুলে প্রচুর মার মেরেছে। তার গায়ে অনেক জ্বর উঠেছে এবং শরীরে অনেক অংশেও কালচে কালচে দাগও পড়ে গেছে। কি বলে সব? দাঁড়াও, আমি বলতেছি। দেখছি নিলয়, এই নিলয়ের মা, গিয়ে দেখতো তোমার ছেলে কই। কথা মতো সে চলে যায় তার ছেলেকে খুঁজতে। রুমে গিয়ে দেখে খাটের নিচে লুকিয়ে আছে। তাকে ধরে সবার সামনে নিচে নিয়ে আসা হলো। চুপ কেন নিলয়? তোমাকে আমরা এই শিক্ষা দিচ্ছি, তুমি যখন যারে তারে মারবা। বাবা আসলে তুমি কেন তার গায়ে হাত দিছো? না, মানে তুমি জানো না অন্যায় অত্যাচার আমি সহ্য করতে পারি না, সে যেই হোক না কেন। তুমি কেন আমার সঙ্গে একটা ছেলেকে মারছো? ভাই আর বকা দিয়ে না ছেলেটাকে, দেখছেন নি কত কাটতেছে। ছোট মানুষ বোঝেনি, ছোটবেলায় এমন হয়। বড় মা কথাটা বলে তার পিছনে গিয়ে লুকালো। কাঁদিস না বাবা। আমি কাদের ভাই আপনার কাছে সত্যি খুব দুঃখিত। ছোট মানুষ বুঝতে পারেনি। আমি মনে হয় আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের যত চিকিৎসার খরচ আমি বহন করব। ভালো ডাক্তার দেখান। না, এভাবে বললে নিজের কাছে খারাপ লাগে। আপনার আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ। আপনি বলছেন, আমি এটাই খুশি।
ছোট মানুষ, আমিও মাফ করে দিছি। আমারও ভুল হয়ে গেছে, এভাবে না আসা আমার উচিত ছিল। না না, সমস্যা নেই। আর কিছুক্ষণ কথা বলে কাদের সাহেব চলে গেল। আপনারাও কিছু বুঝতে পারছেন না, তাই তো? এটা কি সত্যি অনেক প্রত্যন্ত আগের ঘটনা সমূহ বাস্তব নাকি বর্তমান? বিষয়টা হচ্ছে গল্পে যে ঘটনা দেখানো হচ্ছে তা আহামরি খুব আগেরও না, আবার খুব আধুনিক যুগেরও না। মাঝে মাঝে ধরা যায়, তবে আধুনিকের সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। তবে যারা গ্রাম বা বিভিন্ন এরিয়ায় জমিদার বংশে ছিল, তাদের জমি জমা এখনো মানুষদের কাছে দিয়ে বছরের টাকা নেয়, যা বর্তমান লিজ বলে গণ্য করা হয়। যাই হোক, গল্পে ফেরা যাক। কিরে নিলয়, ক্লাস 8-এ পড়িস, এখনো তো এভাবে সমাজে বিশৃঙ্খলা করে বেরাবি? আশা মাকে দেখ না, তোর থেকে আহামরি অনেক বড় তো না, 1 বছরের বড়। মেয়েটা কত নম্র, ভদ্র, সুন্দর ব্যবহার, লাখে একটা আমার আশা মা। আর তুই? তুমিও বকছো আমাকে? আমার কিন্তু এবার কান্না পাচ্ছে। বড় মা দেখো না। আর কিছু বলিস না, ছোট মানুষ ভুল করে ফেলছে, মাফ করে দে। তুমি আরো ওকে সায় দিও না তো বোন, আজকে এমন করছে, কালকে আরো বড় অপরাধ করবে। তাহলে ওই ছেলে কেন অপরাধ করলো? সেই বেলায় তো কেউ কোনো কথা বলছো না। কি অপরাধ করছে? আমি বলতে পারবো না বলে আমি রুমে চলে আসলাম। বাদ দাও ছোট মানুষ, তা চলো সবাই খাবার খেতে। খাবার তো রেডি হয়ে গেছে, সন্ধ্যার নাস্তা করে নাও। মা, আমার না পেট ভরা, খেতে ইচ্ছে করতেছে না। অল্প একটু খা রে মা। আচ্ছা ছোট মা। বাবা, আমার কথা একটা শুনিস না? ছোট মা যা বলে তাই এক কথায় শুনিস। ভালোই দেখতে হবে না মেয়েটা কার? আমার ছেলেও আমার কথা না শুনলেও তোর কথা কিন্তু এক কথাই শোনে। একদম। মাঝে মাঝে তোমার মনে হয় আমাদের বাচ্চাকে হাসপাতালে হওয়ার সময় বদলা বদলি হয়ে গেছিল? তখনই পাশের রুম থেকে নিলয়ের বাবা বেরিয়ে আসে। দাও খাবার খেতে। তা ভাই কই? ভাইকে দেখছি না বিকাল থেকে। ভাই উনি তো একটু পূর্ব পাড়ায় গেছে, শেরপুর গ্রামে। করিম চাচার বাড়ি আছে না, ওনার বাড়িতে। ও আচ্ছা, কখন আসবে? বলছিল আসতে আসতে তো একটু রাত হয়ে যাবে নাকি। আসেন খাবার খেয়ে নেন আপনারা, ওনার আসতে অনেক রাত হয়ে যাবে। আপনারা খেয়ে নেন সবাই, ভাই আসলে একসাথে খাবো। আপনি জানেন তো ভাবি ভাইয়াকে ছাড়া কখনো আমি খাবার আগে খেয়েছি? কথাটা বলে ওখান থেকে বাইরের দিকে চলে আসে। অন্যদিকে কখনো দেখছো বোন এক ভাই অন্য ভাইকে ছাড়া খাবার খেয়েছে? আমরা যতই বলি কখনো তো খাবে না। আচ্ছা মা, আব্বু, ছোট আব্বু, এনারা একজন খেলে কি দুজনের পেট ভরে যায়, নাকি দুজন একসাথে খেলে পেট ভরে আর একা খেলে ভরে না? কিছুটা এমনই। আয় খাবার খেয়ে নে। বোন, তুমি খাবার পারো, আমি ছেলেটাকে ডেকে আনি। মনে হয় রুমে গিয়ে মুখ খুলে বসে আছে, না গেলে আসবে না। তুমি বারো, আমি আনি। এরপরে আশার মা খাবার বাড়তে থাকে। আর অন্যদিকে নিলয়ের মা রুমে গিয়ে দেখে ছেলে মুখ ফুলিয়ে বসে আছে। এটা ওইটা সেটা বুঝ দিয়ে রুম থেকে নিয়ে আসে। তারপরে খাবার খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। না, মনটা ভালো লাগছে না। দেখি ছাদে যাই, চাঁদ উঠছে নাকি। হ্যাঁ নিলয় বল, এই সময় কল? কই আছিস? রহিম চাচার চায়ের দোকান। আচ্ছা তুই থাক, আমি আসতেছি 1 ঘন্টা। আরে এত সময় এখানে থাকবো কেন, কি বলবি বল? দোস্ত, এত কথা বললে কিন্তু রাগ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। নিলয় ছাদে একটা বস্তা নিয়ে উঠে গেছে। উঠে ছাদের এক পাশে রাখা ইটের উপর একটা রেখে ভেঙে ছোট ছোট আদলা করতেছে এবং এগুলো একটা ছোট বস্তার মধ্যে রাখতেছে। তখনই ছাদে আশা আসে। সে অল্প চাঁদের আলোয় ছাদে রাখা দোলনাতে গিয়ে বসে দোল খেতে থাকে। নিলয় কাজ করতে করতে পিছনে তাকাতেই দোলনাতে একটা মানুষের অবয়ব দেখে আটকে ওঠে। হাতে রাখা ঢিলটা ওই মানুষের দিকে ছুঁড়ে মারে। ও মা, যে গেলাম রে পা শেষ। এই যা, আবার অঘটন ঘটাই ফেললাম। এখন কি হবে? আমি গিয়ে আশার মুখ চেপে ধরলাম আর বলে উঠলাম, বোন চুপ চুপ, প্লিজ চিল্লাস না, শুনে ফেলবে। এই জানোয়ার কোথাকার, আমার পায়ে ঢিল মারলি কেন? আমি কি জানি না কি তুই এখানে বসে আছিস? হুট করে পিছনে ফিরে ভাবছি ভূত। ঢিল মারলে ভূত চলে যায়, ফাও কথা বলার জায়গা পাস না? এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দিব। তুই এত রাগী কেন?
আমি কি তোর জন্মের শত্রু? আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠিস? আমি তোর কোন ভাতে মই দিছি? হ্যাঁ, সেই ছোট থেকে তুই আমার জ্বালাইতেছিস। আল্লাহর দোহাই লাগে, আমাকে অন্তত আর এভাবে জ্বালাস না। এমন একটা অপবাদ দিতে পারলি? সরি, তোকে তো আদর করে না বললে আমার আর ভালো লাগে না। এমন একটা অপবাদ দিতে পারলে তুমি? বলে গায়ের উপর একটা পাড়া মেরে পাশে রাখা বস্তাটা নিয়ে দৌড় মারে নিলয়। ওরে নেংটি ইঁদুর কুত্তা রে, তুই স্লিপ খেয়ে পড়বি রাস্তায়, আছাড় খাবি, পরে তোর প্যান্ট ফুটো হয়ে যাবে। নির্লজ্জ বেহায়া, শুকনো কাঠ, পুকুরের গন্ধ পানি। হাই হাই, এমন বোকা শুনলে আরো দিতে ইচ্ছা করে। কি মিষ্টি বোকা। কথাটা বলেই ওই সিঁড়ি ওই জায়গায় দাঁড়িয়ে হাতে রাখা বস্তাটা মাথায় নিয়ে নিলয় নাচতে থাকে। তবে রে শুকনা কাঠের বাচ্চা, বলেই আসা নিলয়কে দেয় একটা তাড়া। এক দৌড় খেয়ে সোজা সে বাসা থেকে বেরিয়ে রহিম চাচার দোকানে চলে আসে। আসতেই দেখে তার বন্ধু ওখানে বসে আছে। কিরে ডাবচোর, আজকে আবার আমাকে নতুন চোর উপহার দিতে কোন বাড়িতে ডাব চুরি করার সিদ্ধান্ত নিলে? তোর মাথায় কিরে? শালা হারামখোর, দেখছস হাতে কি? তোর মাথায় এই ইটের বস্তা দিয়ে বাড়ি মারবো। কি নাম বললি তুই? চোর? তোর 14 গোষ্ঠী চোর। হ্যাঁ রে বন্ধু, আমি ডাবচোর। তা আজকে কোন বাড়ি? তা রাত্রে থাকতে বললে কি তোর এসব মনে হয়? আল্লাহর রহমতে গাছে ওঠা শিখছিলাম, সে ওঠাতে কি তুই আমারে ডাবচোরে রূপান্তরিত দিয়ে দিলি? যেদিন ওই রাত্রে থাকতে বলছস তার মানে এইসব একটা মিশন থাকে। আচ্ছা দোস্ত, তুই চাইলে তো অনেক ডাব কিনে খাইতে পারবি, তাহলে পরের গাছের এইভাবে হক মেরে লাভ আছে? বন্ধুরে, এ কথা আমি না, গ্রামে যারা থাকে এই যে এখন গল্প শুনতেছে, সবাই রাত্রে জীবনে ছোটবেলায় ছোটখাটো এমন মিশন পরিচালনা করছে। এইসব টাকা দিয়ে কিনা যায় রে। যাই হোক, এ বস্তার মধ্যে ইট। ইট দিয়ে কি করবি তুই? তুই তো জানিস কাদের চাচা ওই স্কুলের ব্যাপারটা নিয়ে বাসায় বিচার দিছে। হ্যাঁ দিছে তো, এখন কি করবি? মাঝরাতে তার টিনের চালে ইট মারবো। গুরু, একটু সালাম করতে দেন আপনাকে। আমি ভাবতাম এই গ্রামে আমি হিটলার, কিন্তু জমিদার বংশী এমন একটা হিটলার জন্ম নিবে তা ভাবা অকল্পনীয়। দিনের বেলায় কেউ দেখে মনে হয় সাদাসিধে ভোলা ভালা ছেলে, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সেই ছেলের ভিতরে যে কি কি আছে সবাই যদি জানতো, হার্ট ফেল করতো। আমার এই হাতের মধ্যে কেমন কুরকুর করতেছে। কেন রে? একটু কাছে আয়, দেখে যা। রনি কাছে আসতেই খপ করে একটা থাপ্পড় মেরে দেয় নিলয় গালে। আর একটা কথা বললেই ইটের বস্তা মারবো, কিন্তু এরপরে এখন যে মিশনে নামলাম শেষ করতে দে। এমনিতেও কিন্তু একবার বিচার দিছে, ধরা পড়লে কাটটা দিবে। এই জায়গায় বস্তা রেখে দোকানে আরেকবার করে চা খেয়ে আসি, তারপরে এদিক ওইদিকে আর একটু সময় কাটিয়ে যাব। অন্যদিকে মাগো মরে গেলাম। পাশের রুম থেকে আসা আম্মু এবং ছোট মা দৌড়ে আসে। কিরে মা, কি হয়েছে তোর? কিরে, তোর পায়ে খুঁড়াচ্ছিস কেন? তোমার ছেলে ইট মারছে, মরে গেলাম রে, কি ব্যথা। না, বেয়াদবটা তো দেখতেছি মাথায় উঠে যাচ্ছে। কই রে ও? ওর একদিন কি আমার যে কয়দিন লাগে, ব্যবস্থা আমি করতেছি। বাইরে দৌড় মারছে, ছোট থেকে জ্বালায় আমার জীবনটা তছনছ করে দিল। থাম তুই, ছোট মানুষ, ওই খেলতে গিয়ে একটু সুরে হয়তো ভুলবশত লাগছে, মলম লাগাই নে, ঠিক হয়ে যাবে। ওর মতো ভদ্র ছেলে এমন করতেই পারে না। মা, তুমি কি আমার মা নাকি ওর ছোট মা? দেখো না। চিন্তা করিস না, বাসায় আসলে ওরা বিচার করে দিব। তারপর আশার পায়ে যত্ন করে মলম লাগিয়ে দেয়। অন্যদিকে রাত যখন গভীর। বাবা, তুমি চিন্তা করিস না, জায়গা মতন ওদের বিচার। এমন হাজারো কথাবার্তা উনি বলতেছিল তার ছেলে এবং বউয়ের সাথে। এরই মাঝে ছাদের উপরে ঠপাস ঠপাস করে কিসের সাউন্ড হতে থাকলো। পরিস্থিতি বুঝে কাদের সে বাইরে এসে দেখার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার স্ত্রী মাঝরাত্রে এতটাই ভয়াক্ত অবস্থায় তাকে বাইরে আসতে দিল না। সারা রাতটাই তাদের এমন আতঙ্কে কাটতে লাগলো। পরের দিন। কিরে, কাল সন্ধ্যার পর থেকে কই ছিলি? রনির বাসায় ছিলাম। কেন তুই ওদের বাসায় এত রাতে? বড় মা, তোমার মেয়ে যেভাবে আমার উপর অত্যাচার করে, কালকে সেই বড় একটি আমারে তাড়া দিছে। ভয়ে আমি বাসা থেকে পালাইছি। ওরে শুকনো কাঠ রে, মিথ্যা বলতে লজ্জা লাগে না তোর?
আপু দেখো আমার পায়ে কি করছে ইট মেরে। কই না কই পড়ে গেছে, আমার দোষ দিচ্ছে। একদম আমার দোষ দিবি না কিন্তু। কার দোষ দিব? আয় দেখি, আয়। তোর একদিন কি আমার যে কয়দিন লাগে? এই সাপ আর বেজিটার থামাও। একসাথে থাকলে মারামারি করতে হবে, ঝামেলা করতে হবে। যাও বলছি, যে যার রুমে চলে যাও। নিলয় তার রুমে যাওয়ার সময় পিছন ফিরে তাকায়। একটু পরে আশাও পিছন ফিরে তাকায়। একটা রাগী মুড নিয়ে মুখ ভিক্সি করে এবং রাগী মুখে তাকায়। বিপরীতে নিলয় আশার দিকে তাকিয়ে একটা চোখ মেরে দেয়। জুতা মারবো রে বিয়াদব। এসব কি বিশ্রী কথা? দিন দিন ভদ্রতা কোথায় যাচ্ছে তোমার? তোমার বাবা রইছে, আমি রইছি, তোর ছোট মা রইছে, এসব কি কথা? রুমে যাওয়ার আগে নিলয় দূর থেকে চিৎকার করে বলে, বড় মা গো, তোমার জল্লাদ মেয়ে মনে হয়। রাত্রে স্বপ্নে ঘুমের মধ্যেও আমাকে বকা দেয়, মারে। আমি ঘুমের মধ্যে বুঝতে পারি। ওদের নিয়ে তো আর হলো না। সেই ছোটবেলা থেকেই দুজনে একরকম ঝগড়া করে। কয়দিন পর স্কুল পার করে কলেজে চলে যাবে, তাও এগুলো ছাড়লো না। ওইসব ছাড়েন ভাই, আর একটু বড় হলে এমনি ঠিক হয়ে যাবে। তাছাড়া ওরা দুজনেই তো এই বাড়িটা মাতিয়ে রাখে। ওরা ছাড়া তো এই বাড়িতে আর ভবিষ্যতে কেউ নেই। একটু এমন না করলে আবার বাড়িটা কেমন নীরব নীরব লাগে। ছোট থেকে এসব দেখতে দেখতে এখন আর খুব বেশি লাগে না। তা একদম ঠিক বলছো বোন। এরই মাঝে নিলয়ের আব্বু এখানে চলে আসে। তা এখানে এত কি নিয়ে কথা হচ্ছিল? কি নিয়ে আর হবে, তোমার মেয়ে আর ছেলেকে নিয়ে বিচার বসছিল। আবার তা কিটা জিতলো? কে আর জিতবে? ছেলেও যেমন ঠেরা, মেয়েও ঠিক তেমনই বেকা। এদের মাঝে কে জিতবে? কেউ না, দুটাই সমান সমান। তা ভাই, তোর সাথে উত্তর পাড়ার জমিটা নিয়ে কিছু কথা ছিল। এই তো এনাদের আবার সেই হিসাব নিকাশের কাগজ কলমের বই শুরু হলো। বোন চলো তো আমরা যাই, গিয়ে নাটক দেখি। এনাদের মতো ছেড়ে দাও, পাগল হয়ে যাব থাকলে। তা একদম ঠিক বলেছিস, চল। তারপর তারা দুজনে নিজেদের রুমে চলে যায়। একসাথে গল্প করতে থাকে এবং নাটক দেখতে থাকে। অন্যদিকে তারা জমির হিসাব নিকাশে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে দিনটা গড়িয়ে বিকাল হয়ে যায়। বিকাল বেলা আশা খাটের সাথে হেলান দিয়ে টিভিতে মোটু পাতলু দেখতেছিল। এরই মাঝে রুমে নিলয় আসে। তুই আবার আসছিস? তুই আমাকে মাফ করে দে। আমি না বুঝিনি তোরে এভাবে লাগবে, এইভাবে বিছানায় শুয়ে থাকতে হবে। আমার না সত্যি অনেক খারাপ লাগছে। এইভাবে বললে খারাপ লাগে? আমি কিছু মনে করিনি, মাফ করে দিয়েছি, যা। সত্যি কষ্ট লাগে আমার। কেন? বিশ্বাস কর, আমার ভিতরে হিট চলে আসছে। কেমন ঝগড়া ঝগড়া ফিল আসতেছে, কেমন অস্থির লাগতেছে। তুই এখানে শুয়ে আছিস আর আমি ঝগড়া করতে পারতেছি না, তোর একটু মারতে পারতেছি না। খুব ইচ্ছা করতেছে আদর করে হালকা চুল টেনে দেই, আবার নাকে হালকা একটা ঘুষি দিয়ে পায়ে পাড়া মারি, একটা চিমটি মারি। আমার না খুব অস্থির লাগতেছে। প্লিজ একটু উঠে দাঁড়া না, একটুখানি একটা লাথি মারি। নিংটি দূরে চিৎকার করব আমি, ছোট মারে ডাকবো কিন্তু। এখান থেকে যাবি? কথাটা শুনেই দৌড়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায় নিলয়। এভাবে দেখতে দেখতে 3টা বছর চলে যায়। এই 3 বছরে অনেক কিছু পরিবর্তন ঘটে যায়। নিলয় আর আশা এখন তারা কলেজ লাইফে। তবে এখন নিলয়ের মধ্যে অনেকটা পরিবর্তন চলে এসেছে। হয়তো প্রতিটা ছেলেরই জীবনে বয়সের সাথে সাথে অটোমেটিক কিছু কিছু পরিবর্তন চলে আসে। হয়তো নিলয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। আগের মতো অন্যের ক্ষতি করে না, অন্যের সাথে অভদ্র আচরণ করে না। শুধু মাঝে মাঝে আগের মতো এখনো আশার সাথে দুষ্টুমি করে যায়। যাই হোক, কোন দিকে তাদের পরিবারের বন্ধন যেন আরো অটুট আগের থেকে। সব মিলিয়ে যেন সুখের সন্তান তাদেরই পরিবার। কেউ যদি সুখ দেখতে চায় তাহলে তাদের পরিবারে গিয়ে দেখলেই তা বোঝা যাবে সুখ কাকে বলে। তবে ওই যে প্রমাণে আছে না, জীবনের সবকিছুই আল্লাহর পরিবর্তন করে দেয়। আজকে আপনি ভালো আছেন তো কালকে হুট করেই খারাপ থাকবেন। জীবনে কিছু কিছু পরিবর্তন আল্লাহ দেয় মানুষকে শক্ত করার জন্য। ঠিক তেমনি তাদের পরিবারে আস্তে আস্তে ধেয়ে আসে কালো একটি ছায়া। এই ছায়া কোনো খারাপ ছায়া না, এটা হলো জঘন্যতম ছায়া, যা তাদের পরিবারের সুখ শান্তি সবকিছু একেবারে ধ্রুবর সাথে মিশিয়ে দিয়ে যায়। গল্পের সাথে থাকেন, জানতে পারবেন একদিন। কি রে, এই দিন দুপুরে তুই এখানে কি করিস? কেন, এই জায়গায় তোর বাপের নাকি যে থাকতে পারবো না? তা অবশ্য বলতে পারবো না, রাগবতী, তবে জায়গাটা আমার দাদার ছেলের। বুঝলাম না। বয়সে শুধু আমার থেকে বড় হয়েছিস, বাস্তবে আর না। তোর এসব ঢিলা মারা কথা আমার
মাথায় ঢুকে না। এখান থেকে যাবি? তোর মতো মানুষের সাথে আমার কোনো কথা নেই। এ মা, আমার মতো সাদা সিধে ভদ্র ইনোসেন্ট ছেলে আবার কি করলো তোর? পুরো গ্রামে আমার থেকে ভালো কাউকে পাবি? স্কুল জীবন তো অত্যাচার করলি, অন্তত কলেজ লাইফে এসে তো বড় হয়েছিস। এখন কি আমরা মিলেমিশে থাকতে পারি না? তোর কথা আর পুকুরের ডুবে মরা একই কথা, দুটোরই কোনো দাম নেই। প্লিজ। কথাটা বলেই নিলয় আশার পায়ের উপর একটা পা দিয়ে পাড়া দিয়ে দৌড় দেয়। ওরে শুকনো কাঠ রে, তোর বউ হবে হাতি, অকালে চাপা খেয়ে মরবি। সেটা আমি বুঝে নিব। সত্যি এসব আমার ভালো লাগে না। প্লিজ চল না, আর এইসব ঝামেলা করা যাবে না। জুতার বাড়ি, আর খেতে না চাইলে এখান থেকে সর। তারপর নিলয় ওখান থেকে চলে যায়। কবে যে অসভ্যতার হাত থেকে মুক্তি পাবো আল্লাহ ভালো জানেন। অন্যদিকে, কই গো বড় বৌমা, কই তুমি? আরে মেনু কাকিমা যে, আসেন বসেন। তা না হয় করলাম, তোমার ছোট যা কই? বোন তোর মাদের বাসায় গেছে। তাই নাকি? তা যাওয়ার সময় কি কি নিয়ে গেল? কি কি আর নেবে, ওই পুকুর থেকে মাছ নিল, দুধি বাড়ির 10 কেজি মিষ্টি, দই, সন্দেশ আর গোটা 1 খান ছাগল। আমি বাপু এত শত মায়ের বাজ বুঝি না, মুখের ওপরে বললে তো খারাপ লাগে। থাক, নাহলে নাই বললি। আরে মেনু কাকিমা কি বলেন? আপনার কথায় আবার কি মনে করব, বলেন না, শুনছি। তা বাপু, বাপের বাড়ি যাওয়ার সময় বেটি যে এত কিছু নিয়ে গেল, তুমি কি নিয়ে গেছো? কখনো এত কিছু নিয়ে গেছো বাপের বাড়িতে? তোমারও তো বাপ মা আছে, তোমারও তো মনটা চাই। ওই যাওয়ার সময় দেখি দুধি বাড়ির কিছু মিষ্টি, আর কি ভাবা যায়, একটা ছাগল। হায় হায়, আর তুমি? এ কথা তো আমি ভেবে দেখিনি। এটাই তো বলতেছি, প্রতি পদে পদে ঠকাচ্ছে তোমাকে। তুমি তো বুঝতে পারছো না, হয়তো তোমার ছেলে নেই, মেয়ে আছে তাই। কিন্তু রক্তের জিনিস কি অন্য জিনিসের সাথে তুলনা হয়? এখন কও তো, ধরো একটা খাদের ধারে এক হাতে তুমি আছো, অন্য হাতে তোমার যা ঝুলে আছে। এখন দুজনারে তো আর টেনে তোলা যাবে না, যে কোনো একজনারে উঠাতে হবে আর একজনারে ছেড়ে দিতে হবে। এখন বলো, তোমাকে তুলবে না তোমার যাকে তুলবে নিলয়? কেন মুখ শুকিয়ে গেল কেন? এই জায়গায় যদি তোমার মেয়ে থাকতো, তাহলে তোমার মেয়ে অবশ্যই তোমাকে আগে তুলতো। এটাই তো রক্তের সম্পর্ক, বলো? আর তোমরা পাগলের মতো নিজের সবকিছু ওকে দিয়ে দিচ্ছ। কি আর বলবো, তোমাদেরই পরিবারের ব্যাপার বাপু। তা তো ঠিক বলছেন, আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। তুমি কি খেয়াল করে দেখেছো ওর ছেলে তোমার মেয়ের ওপর কি অত্যাচারটা না করে? তুমি সবসময় ছেলের পক্ষ না, সময় থাকতে রক্ত জিনিসের মূল্য দাও বাপু। আমি বাপু মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু বুঝি না। কথা তো ঠিক বলছেন, এসব তো ভেবে দেখিনি। তা বড় বৌমা, একটা প্রশ্ন করি, তোমাদের দক্ষিণ পাড়ের যে জমিদারির 15 বিঘা জমি আছে চরের পাশে, শুনেছি ওগুলো নাকি তোমার দেবরের নামে সব আছে? হ্যাঁ, তার নামেই তো দক্ষিণ পাড়ার জমিটা। ওরে হায় হায়, ওগুলো জমি 15 বিঘা! ভাবা যায়, যখন তোমাদের সংসারের ভাগ হবে, আজ না হয় কাল তো ভাগাভাগি হবেই, সব তো সমান ভাগ হবে। ওগুলোরও কি ভাগ হবে নাকি সে একাই পাবে? তোমাদের প্রতি পয়েন্টে পয়েন্টে ঠকাচ্ছে। এখনই সময় থাকতে মা নিজের জিনিস বুঝতে শেখো। তোমাকে ভালোবাসি, ভালো জানি, তাই সতর্ক করলাম। দেখো এখন তোমার মনে কি হয়। মাজার ব্যথাটা অনেক বাড়ছে গো। তা বড় বৌমা, কিছু টাকা পয়সা কি হবে? তোমাকে ভালোবেসে এত কিছু বলি, ভেবো না এর জন্য চাচ্ছি। আল্লাহ দিলে তো তোমাদের কোনো কিছুর কম নেই। আমি তো তোমার দয়ায় চিকিৎসা করতাম। দেখো এত মানুষ রেখে তোমার কাছেই বললাম, কারণ আমি জানি তোমার মন নরম, দয়ালু এবং তুমি অত্যন্ত ভদ্র মানুষ, সুন্দর মনের অধিকারী। না, এভাবে বলিয়েন না, আমি ভেতর থেকে কিছু টাকা এনে দিচ্ছি, আপনি নিন, সমস্যা নেই। তারপর আশার মা ভিতরে গিয়ে কিছু টাকা এনে তার হাতে দেয় আর বলতে থাকে, নেন। হায় হায় মা, তুমি এত কিছু দিলা! এমন মানুষও আল্লাহ দুনিয়ায় আজও আছে। সত্যি তুমি অনেক ভালো মানুষ। চোখে পানি চলে আসছে গো মা। এখানে বসো, আসো, তোমার গা মাথা পা টিপে দিই, নাহলে মাথায় বিলি কেটে দিই।
না না, এসব লাগবে না। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি আসি। তারপর মেনকা বেগম ওখান থেকে চলে যায় এবং আশার মা তার নিজের রুমে চলে যায়। সে নিজের রুমে গিয়ে খাটের উপর বসতেই মেনকা বেগমের কথা তার মাথায় ঘুরপাক খেতে থাকে। বারবার তার হাজারো মনে প্রশ্ন চলে, কিন্তু তার উত্তর সে খুঁজে পায় না। এইভাবেই চলে যায় কিছুদিন এবং 6 দিনের মাথায় নিলয়ের মা বাড়িতে ফিরে আসে। একদিন, কিরে বোন, কই তুই? রান্না বান্নার দিকটা তো দেখতে হবে। কাজের খালাম্মা তো সবজি কাটা শেষ, বাকিটুকু আমাদের হাত দিয়ে সুন্দর করে পাক না করলে তো তারা খাবে না। বোন যে কই? একবার ডাকলেই তো হয়, রুম থেকে তো আসবো, তাই না? এভাবে বাড়ির মধ্যে ফাড়াফাড়ি করার কি দরকার? একদিন কি নিজের রান্না করতে পারিস না? প্রতিদিন আমাকে করা লাগবে? কথাগুলো যেন ছুরির মতো তার কানে বাজতে থাকলো। তখনই সে, তুই ঠিক আছিস বোন? দেখি কাছে তোর মাথায় হাত দিয়ে জ্বর আছে নাকি? আয় আমার কাছে। আমি ভালো আছি, রান্না কর, আমি একটু আসতেছি। আমার মন মেজাজ ভালো না, আজকে রান্না করতে পারবো না। কথাটা বলেই মুখ বাঁকা করে সে নিজের রুমে চলে যায়। এই ব্যবহার যেন নিলয়ের মাকে ভেঙে ক্ষণক্ষণ করে দেয়। সে কখনো ভাবতে পারেনি এমন কিছু কোনোদিন হবে তার সাথে, কিন্তু বাস্তবতা চরম নিষ্ঠুর। অনেক অপ্রত্যাশিত ঘটনা আমাদের সাথে ঘটে যায়। তারপর সে উপায়ান্তর না পেয়ে একাই রান্নাটা আজকে করে। অবশ্য তাদের বাড়িতে 2জন কাজের লোক রাখা আছে, কিন্তু বাড়ির বউ হিসেবে ভালোবেসে তারাই রান্না বান্নাটা করে। কুটাকুটি সব কাজের লোক করে দেয়। এভাবে দিন পেরিয়ে রাত হয়ে যায়। রাত্রে বেলা, কি গো, তোমার মেয়ে কোথায়? কই, আবার নিজের রুমে। তোমার মেয়ে কি আজকে কিছু করেছে? তুমি এত রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি? তোমার চোখ থাকতেও তো অন্ধ, চোখে কিছু বাঁধে না? তোমার কথা বুঝতেছি না, খুলে বলো। এসব দেখলে যেন আর বাঁচি না। বলবা? আচ্ছা একটা কথা বলো তো, যদি তোমার একটা কিছু করতে হয় বা কিছু জিনিসপত্র টাকা পয়সা লাগে, সেই জিনিস নিতে তোমার ছোট ভাইয়ের কেন পারমিশন লাগবে? তোমার নিজের সংসার বলে কিছু নেই? আহা, এভাবে বলতেছো কেন? ও তো কোনো কিছু নিলে আমার কাছে জিজ্ঞাসা করে নেয়। তোমার কাছে জিজ্ঞাসা করে নেই বলেই কয়দিন পর পর বউকে সোনার এটা ওটা দেয়। তুমি কি দিতে পারছো? সে এত টাকা কোথায় পায়? চুরি করে? এক থাপ করে তোমার গাল ভেঙে দিব। কিসব কথা বলছো? আর যাই হোক, কখনো এসব করবে না। পারবে তো ওইসব করতে। এসো মারো, মেরে তো শান্ত হও। এসব কি আমি বুঝি না? সত্যিটা তোমার চোখের সামনে থাকতেও তুমি অন্ধ। কয়েকদিন পর পর শ্বশুর বাড়ি ছাগল পাঠায়, এইটা পাঠায় ওইটা পাঠায়। এসব কোথায় পায়? ওর কি আলাদা ব্যবসা আছে? এই কথাটা তো তুমি খারাপ বলনি। কেন খারাপ বলিনি? খারাপই তো বলছি। আজ না হলেও কাল তো সংসার ভাগাভাগি হবে। কালকে যখন সবকিছু সমান ভাগাভাগি হবে, দক্ষিণ পাড়ার যে 15 বিঘা জমি ওর একার নামের, সেগুলো কি ভাগাভাগি হবে? দিবে তোমার সমান ভাগ? সারা জায়গা মেরে ফুটো করে দিচ্ছে, তাও তোমার চোখে বাঁধে না। অতি উত্তরে আশার বাবা কিছু না বলে বিছানায় চুপচাপ উঠে বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে উদাস মনে এসব কথাগুলোই ভাবতে থাকে। পরের দিন, আচ্ছা মা, তোমার মন খারাপ কেন? এই কালকে রাত থেকে দেখতেছি। তেমন কিছু না রে বাবা, এমনি আর কি। যে জিনিস লুকাতে পারো না সেই জিনিস লুকাও কেন? তারপর ছেলের কাছে ধরা পড়ে গেছে দেখে কালকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে। হায় রে মা, এসো, উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দাও। তুমি জানো না বড় মা কতটা ভালো, আমাদের কতটা ভালোবাসে। হয়তো কোনো কারণে রেগেছিল, তাই এমন করছে। এসব নিয়ে কেউ মন খারাপ করে? এসব ভুলে যাও। এভাবে চলে যায় কিছুক্ষণ। কি গো জমিদার বাড়ির বউ, একা একা বসে এখানে কি করো? রান্না বান্না কি শেষ? আরে মিনু আপা যে, আসেন বসেন। তা অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। সে কবে আসছি মা বাড়ি থেকে। আপনার কথা খুব মনে পড়ছিল, আপনি তো এরপরে আর আসেননি। শরীরটা খুব খারাপ, ভালো না রে মা। কেমন আছিস? এই তো আছি কোনো রকম। তোর মনটা কেমন ভারী ভারী লাগছে, কিছু কি হয়েছে? না তেমন কিছু না, রান্না করতে যাচ্ছিলাম। তুই একা কেন যাবি? তোর বড় যা কই, ছোট্ট একটা মেয়ে গরমের মধ্যে একা রান্না করবে? না, বোনের শরীরটা ভালো না, তাই শুয়ে আছে। আমি বাপু এইসব মারপ্যাচ বুঝি না। তাই বলে একজন শুয়ে থাকবে আর আরেকজন রান্না করবে?
এটা তো চরম অন্যায়। রাত্রে কে রান্না করেছে? আমি। তুই একা একা কি সংসারের জন্য খেটে মরবি? কাল যদি তোর একটা কিছু হয়ে যায়, কেউ কি তোর জন্য কিছু করবে? আজ না হলে কাল তো সংসার ভাগ হবেই, তখন তো তোর সব কিছুই গোছাতে হবে। এখন যদি তোকে সে এরকম অত্যাচার করে, আসলেই বড় বউয়ের ব্যাপারটা অন্যায় হয়েছে। কিছু তো আবার বলতেও ভয় লাগে, সত্যি বললে আবার দোষ হয়। বড় বউয়ের কাছে তুই আবার কিছু কোস না। না না, আপনি তো ভুল কিছু বলেননি। কি আর বলবো, সমস্যা নাই। জানিস মা, তোর জন্য আমার খুব আফসোস হয়। দেখ, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আয় তো, তোর একটু বুকে জড়িয়ে ধরে কাঁদি। লক্ষ্মী মেয়েটা, আহা গো কি কষ্ট। কিন্তু গিন্নি বউ থাকতেও কত গলার স্বর্ণ দিল, মোটা মোটা হাতের রুলি দিল বড় বউকে। এখনকার বাজারে কম করেও 10-15 লাখ টাকা তো হবেই। বল তো এখনকার জমির দাম কত? এই টাকা দিয়ে এখন এই গ্রামে 10 বিঘার ওপরেও জমি কেনা যাবে। কিন্তু তুই আসার সময় চিকন চিকন 2টা চেন দিয়ে তোর এ বাড়িতে আনলো। খুব কষ্ট লাগে রে মা তোকে দেখে। সেই শুরু থেকেই তুই এ বাড়িতে অবহেলিত। না গো মেনু আপা, এইসব নিয়ে আমার আফসোস নেই। বড় আপা দিছে দিক। বললে তো কষ্ট লাগে রে মা, আমি তো দেওয়ার কথা বলিনি। আমার তো কষ্ট লাগছে এই জায়গায়। তোরে তো একটা দিন চাইলে পড়তে দিতেও পারতো, তাও তো দিল না। কাল যখন সংসারের ভাগাভাগি হবে, তখন তো তোর ভাগে একটাও দেবে না। তা তো ঠিক বলেছেন, ভেবে দেখিনি। কথাটা শুনে মেনু বেগম মনে মনে মুচকি হাসি দেয়, তারপর অভিনয় করে বলতে থাকে, বললে তো দোষ হবেই। তোরে ভালোবাসি দেখেই বলছি। এই যে যত জমি জায়গা টাকা পয়সা কে তোলে? বড় ভাই। এত টাকা তুলে নিয়ে বড় যা হিসাব দেয় তা বুঝোস। সংসারের খরচ যেখানে লাগে, যা লাগে সে তো ওখান থেকেই দেয়। তারপরে যে টাকাটা ভাগাভাগি হয়, এখন কত টাকা তুলে, কত টাকা হিসাব করে, কত টাকা সংসারে দেয়, আর কত টাকা খরচ তোদের দেয়, সেটা তো আর জানিস নি। 100 টাকা এনে যদি বলে 50 টাকা এখান থেকে, সংসার খরচ বাদ দিয়ে বলবে 30 টাকা বাঁচে, তখন ওই 20 টাকার ভাগাভাগি হবে। প্রকৃত অর্থে তোরা পাবি 10 টাকা, আর সে পাবে 60 টাকা। এখনো সময় আছে, নিজেরটা নিজে বুঝে নে। বয়স হয়ে গেছে তো এসব বুঝি এখন। থাক বাপু, শরীর ভালো না। তোর আবার যেসব বললাম বলিস না কিন্তু। তখন বড় বউ বলবে তোরে ভালোবেসে ভালো বুদ্ধি দি, তারে দি না, তখন আবার হিংসা করবে। যারা সংসার থেকে এরকম করে টাকা সরাতে পারে, তারাই সব করতে পারে রে মা। তা তো ঠিক বলেছেন। আচ্ছা, আপনি চান আমি দেখি কি করা চাই? আপনি সত্যি আমাকে ভালোবাসেন? আমার ভালো না চাইলে কেউ এসব কথা বলে? আরে গিন্নিব, এটা তো আমার দায়িত্ব। কথাটা বলে মেনকা বেগম বাড়ি থেকে বের হয়ে আসছে। অন্যদিকে নিলয়ের মার মনের মধ্যে আকাশ পাতাল ভেঙে চুরমার হয়ে যায়। হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। আর এইদিকে দেখ কেমন লাগে, দিয়েছি সাপের বিষ ঢেলে। আমার ছেলের জন্য 2 বিঘা জমি চেয়েছিলাম, একটু করে খাবে না, দেওয়া যাবে না, এই সমস্যা ওই সমস্যা। এবার দেখ কেমন লাগে, পুরো সংসারে আগুন ধরিয়ে দিলাম। এখন বুঝবি কত ধানে কত চাল। হায় হায় হায়, মেনুকা মাথায় দিল ঘোমটা, হায় হায় মেনুকা দিল মাথায় ঘোমটা। আমার কুটনি বুদ্ধি আরে চিকন চালের খেলাই সবই হয়ে গেল ভন্টা। মেনুকা মাথায় দিল ঘোমটা, হা হা হা, মজা মজা সেই মজা। এত খুশি লাগে কেন আমার, হায় হায় হায়, এত খুশি লাগে কেন আমার। এইসব সে কথাবার্তা বলতে বলতে নিজের বাসার দিকে রওনা দিল। হ্যাঁ, এমন হাজারো মেনকা বেগম আমাদের সবার সংসারে লুকায়িত। শুধু তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। নামে পরিবর্তন, সামনে এমন ব্যবহার করে যে তোমার থেকে ভালো সে কারোর চায় না, কিন্তু পিছনে যে কি করে সেটা দেখলে তুমি আটকে উঠবে। তার অন্তরের বিষ দেখলে তুমি কেঁপে উঠবে। সাপে কামড়ালে বিষে তো ট্রিটমেন্ট করে কমানো যায়, তবে এই বিষ কমানো যায় না। তাই আপন বানানোর আগে 1000বার ভাববে। তাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, যা যায় শত্রু হয়ে যাচ্ছে।
সন্তান বাবা মায়ের শত্রু হয়ে যাচ্ছে। শুধু এমন কিছু মেনুকা বেগম, তবে সব ক্ষেত্রে যে এরকম মেনুকা বেগম বাইরের মানুষ হবে এমন না। কিছু মানুষ তোমার পরিবারের মধ্যে থাকবে, যা তোমাকে খুঁজে বের করে নিতে হবে। তুমি ঠিক সময় যদি চিহ্নিত না করতে পারো, তাহলে তোমার সাথে কি ঘটবে চলো দেখা যাক। খাবার টেবিলে খাবার কই? কই তোমরা? কি রে ভাই, এবার চিল্লাছিস কেন? সকাল করে খাবার খেয়ে বেরোবে, জানিস না? খাবার না থাকলে তো চিল্লাবো নাকি নাচবো? নাচ দেখবি? ভাই তুমি কিভাবে কথা বলছো? কেন, কথার রং পছন্দ হয় না? এত চিল্লাচিল্লি কেন? খাবার কই? কেন, ছোট রান্না করতে বললাম। আমার শরীর ভালো লাগতেছে না, কাল রাত্রেও আমি একা করছি। রোজ রোজ তো আমার দায়বদ্ধ না যে একা করব। রোজ রোজ মানে কি বলছিস তুই? আমি করি না? ভাবি থাকবেন প্লিজ, ছোট একটা বিষয় নিয়ে মঞ্চ চেঁচাচেঁচি করবেন। ভাই দেখছেন আপনার বউ কেমন আমার সাথে পাল্লা দিচ্ছে? ওই পাল্লা দিচ্ছি, কালকে রাত্রে শরীর ভালো থাকার পরও তুমি রান্না করলে না, আমি চুপ করলাম। আজকেও একই কথা নাকি? তুই কি চোর নাকি আর পেছনে পেছনে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছিস? আমার শরীর ভালো না, তোরে কে বললো? এবার কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করে বেড়াবো। চোর আমি না, চোর তুই। গা ভর্তি গহনা মেরে নিলি চুরি করে বিয়ের সময়, আর এখন আসছিস আমাকে চোর বলতে? আমার তো মনে হয় আমাকে গহনা দিতে নিষেধ তুই করেছিলি, এই জন্য একজনকে দিল আরেকজনকে দিল না। চোর আমি না, তোরা চোর। চুরি করে 20 বিঘা জমি নিজেদের নামে আত্মসাৎ করেছিস, সবার বড় বড় কথা বলিস, সবকিছুর একটা ওটা চুরি করে বাপের বাড়ি পাঠাস। ভাবি এবার কিন্তু এই বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার জন্মের সময় বাবা খুশি হয়ে ওইটুকু আমার নামে দিয়ে গেছে, আমি নিজেই নিইনি। আসতে আর একটু সাধু, এমন ভাব করে যে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এটা হলো আস্ত চোর, আর ওইটা হলো চোরের বউ। ভাবি মুখ সামলে কথা বলবে না, এক থাপ্পড় মেরে গাল ভেঙে ফেলবো। ওগো শুনছো, তোমার সামনে আমাকে মারতে চায়। তুমি কি কাপুরুষ? তোমার মধ্যে পুরুষত্ব নেই? তোমার সামনে তোমার বউকে মারতে যাচ্ছে, তুমি বসে বসে দেখবে। কথাটা শুনে তার রাগ যেন মাথায় উঠে যায়। দৌড়ে গিয়ে তার ভাইয়ের গলা চেপে ধরে। তোর বাচ্চা, কি বললি তুই? আমার সামনে আমার বউকে মারবি? তোকে এখানে মেরে ফুতে রাখবো। ভাই বলে এত সময় চুপচাপ সহ্য করেছিলাম, কিন্তু এখন আর চুপচাপ সহ্য করব না। কে কোথায় আছো গো? আমার স্বামীরে মেরে ফেললো। হই হই চিৎকার শুনে আশা ও নিলয় তাদের রুম থেকে দৌড়ে বের হয়ে আসে। নিলয় এসে দেখে তার বাবার গলা চেপে ধরে তার চাচা দাঁড়িয়ে আছে। সে দৌড়ে গিয়ে ধাক্কা মেরে তাকে দূরে সরিয়ে দেয় আর বলতে থাকে, একেবারে গলা টেনে ছিঁড়ে মেরে ফেলবো আমার বাবার দিকে হাত বেরোলে। তোর কত বড় সাহস! বলছিলাম না, দেখছো পর কখনো আপন হয় না। নিলয়, আমার বাবা মার সাথে সুন্দর করে ব্যবহার করো, নাইলে এর ফল কিন্তু ভালো হবে না। কেন ভয় দেখাচ্ছিস আমাকে? কি করতে পারিস কর। তোর বাপে যা করছে না, এখন তার গায়ে হাত দেইনি, তার ভাগ্য ভালো। মারবি তুই আমাকে? এই নে মার। তোর বাপের বেটা হয়ে থাকলে গায়ে হাত দিয়ে দেখা। বাবাদের সরাই, এইসব ছোট লোকদের সাথে কথা বলিস না। তারপর নিলয়ের মা নিলয় আর তার বাবাকে ওখান থেকে টেনে নিজের রুমে নিয়ে যায়। এভাবে চলে যায় কিছুক্ষণ। আশা উদাস মনে ছাদে বসে আছে। হুট করে পিছন থেকে একজন এসে তার পাশে বসলো, তাতে যেন তার খেয়াল নেই। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা উদাস মনে সে ভাবতে থাকে। এরই মধ্যে আশা, কিরে কথা বলতেছিস না কেন? তোর মতো মানুষদের সাথে কথা বলতে আমার ব্যক্তিত্বে লাগে। দেখ, তখনকার ঘটনার জন্য আমি খুব করে সরি। আমার কিছু করার ছিল না। কোন ছেলের সামনে তার বাবাকে যে কেউ হোক না কেন হাত দিলে ওই ছেলের মাথা ঠিক থাকে না। আমার ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। আমি তখনকার জন্য সরি। কেন, তুই ছেলে তো রাগ হয়? আমার সামনে আমার বাবাকে আরেকজন অপমান করবে, আমার রাগ হয় না? দেখ, ব্যাপারটা বুঝতে পারছি, ঘটনাটা একটু আলাদা হয়ে গেছে। এখন কি করার বল, কিন্তু আমার মাথায় আসতেছে না যে বাবা মার সাথে চাচা চাচির এত ভালো সম্পর্ক, তাদের মধ্যে এভাবে ফাটল কিভাবে ধরলো সেটা তো আমার মাথায় আসতেছে না। কি করব বল? এখন আর কি করার? এখন চাচা চাচিকে
আব্বু আম্মুর সাথে আগের মতো ঠিক করতে হবে। ব্যাপারটা তো সহজ না। আমি শুনছি আব্বু আম্মু সংসার ভাগ করবে, সম্ভবত সংসারটা আলাদা হতে যাচ্ছে। তাহলে নাকি সব ঝামেলা শেষ হয়ে যাবে। এত ভালো সম্পর্ক এভাবে কিছু একটা করলে হতে পারে। আমি তোকে সারা জীবন জ্বালাইছি, কিন্তু তার জন্য তো আমি সরি। এটা সংসার ভেঙে যাচ্ছে, তুই ভাবতে পারছিস? আল্লাহর দোহাই লাগে, আমাকে মুক্তি দে। জীবনে কম কিছু করিসনি, এখন সংসার আলাদাভাবে একটু শান্তিতে সবাই থাকতে যাচ্ছে। এখানে আর ঝামেলা করিস না। আলাদা হলে কি শান্তি হয়? জানি না আমি। তাহলে কি জানিস তুই বল। আজকের পর থেকে তুই আমার সাথে কথা বলতে আসবি না, আর না আমাকে কোনোভাবে এতটুকু পরিমাণ ডিস্টার্ব করবি। তাহলে ঘটনা কিন্তু ভিন্ন হবে। এতদিন ভালোভাবে বলতাম, শুনিসনি, এখন আর সেটা হবে না। তোর মাকে তোর জন্মের সময় এইভাবে সবাইকে জ্বালাতে জ্বালাতে শিখায় জন্ম দিচ্ছে। আশা নিলয় একটা হাত উঁচু করে থাপ্পড় দিতে গিয়ে হাতটা নামিয়ে নেয়, আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। ঠিক কিছুদিন পর যথা নিয়মে তাদের সংসার ভাগাভাগি হয়ে যায়। তাদের বাড়ি ছিল ঠিক এমন, চারদিকে রুম বিশিষ্ট, মাঝে উঠান আর চারকোনা গোলাকৃত একটা ছাদ। বাসাটা ছিল একতলা বিশিষ্ট। একদিন জমিদার মশাইয়ের ছেলে, আমরা কখনো ভাবিনি অন্তত আপনাদের কোনো ব্যাপারে বিচার করতে আমাদের কখনো আসতে হবে। সারা জীবন তো আপনারাই আমাদের ব্যাপারটা দেখে আসেন। এখানে আর কি বলার বা বলবো বুঝতেই পারছি না। দেখেন মন্ডল মশাই, আমরা চাইলে নিজেরাই করতে পারতাম, কিন্তু ভবিষ্যতে কিছুদিন পর এটা নিয়ে আবার সমস্যা হতে পারে। তাই আপনারা গ্রামের কিছু সম্মানীয় লোক, আপনারা থাকা অবস্থায় ব্যাপারটা ঝামেলা মুক্ত করতে যাচ্ছিলাম আর কি। তা তো বুঝলাম, তাহলে কিভাবে কি করব? কি হলো, বাকি সবাই কথা বলেন না কেন? কি আর বলবো মশাই, আপনি আছেন, সবার সম্মতি নিয়ে যা করবেন করেন, আমাদের সম্মতি থাকবে তাতে। দেখেন, ব্যাপার হচ্ছে এতদিন তো সবকিছু একসাথে ছিল, তাই বলে সারা জীবন তো একসাথে থাকবে এমন না। আর তাছাড়া আলাদা খুবই প্রয়োজন। কোথায় আইন আছে? দেখেন, যা যা আছে সামনে ভাগাভাগি করে দেন। তা আপনাদের কোথায় কি আছে খাতায় লিস্ট করেন। মরণের কথা মতো খাতায় সবকিছু লিস্ট করা হলো। আমার কিছু কথা ছিল, যা ভাগাভাগি হবে আজকে সরাসরি ভালো হয়ে যাবে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমাদের। কারুর মতো নিচু ছোট মন মানসিকতার লোকের সাথে আর যাই হোক এক বাড়িতে থাকা যায় না। আমি না, তুই সুন্দর করে উল্লেখ কর যে এগুলো আমি। নিজের কথা নিজের মুখে বলতে কষ্ট লাগে। তা চৌধুরী সাহেবের আগো এভাবে বললে মানুষজন হাসাহাসি করবে। তোমাদের দেখে আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। তোমাদের মতো কি এত ভালো মানুষ হয়? মেনকা মুখে কান্নার অভিনয় করে কথাটা বলে আর মনে মনে হাসতে থাকে। অন্যদিকে আচ্ছা, আপনি থাকেন তো, ওইদিকে যান। তারপরে যথার নিয়ে ভাই সমস্ত কিছু ভাগাভাগি শুরু হয়। দেখেন, বাড়ির ব্যাপারটা হচ্ছে আপনারা সব জায়গায় নিজেরাই সালিশ বিচার আচার করে থাকেন, তাহলে আজকে আপনাদের বাড়িতে এমন কিছু হবে তা আমি কখনো ভাবিনি। আর আমি বা কি বলবো তাও আমাকে দুইবার ভেবে দেখতে হচ্ছে। তা কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন মশাই, আপনারা এক কাজ করেন, যেহেতু বাড়িতে দুইজনই থাকবেন, তাহলে বলি কি, এক সাইডের বিল্ডিং সহ আপনারা নেন, আরেক সাইড অন্য আরেকজন নেন, আর মাঝখান দিয়ে উঠান সমান করে ভাগাভাগি করে নিয়েন। কথাটা আপনি খারাপ বলেননি, তাহলে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, উঠান সহকারে ছাদের উপর দিয়ে সোজা আমি ইট দেওয়াল দিয়ে দেব। যে লোক গায়ে হাত তুলতে পারে ওই লোকের মুখ দেখতে চাই না আমি। কেউ দেওয়াল দিক বা না দিক, আমি নিজে আগে দিব। যাই হোক, বাড়ির ব্যাপারটা ক্লিয়ার। আপনাদের হিসেব অনুযায়ী আপনাদের 93 বিঘা জমি জমা মাঠে আছে, দুজন সমান ভাগ করে নেন। পূর্ব পাশে যে 2 লাগে 20 বিঘা জমি আছে, ওইটা আমি নিতে চাই। তা আপনার বড় ভাই তো ওই দিকটা নিলে, আপনি পশ্চিমে যান, ওখান থেকে 20 নেন। এতে কি কোনো আপনার আপত্তি আছে? আপনার? না, আমার আপত্তি নেই। তারপরে একে একে সমস্ত জমি দুজনের মধ্যে ভাগাভাগি করে দেয়, গ্রামের মান্যগণ্য মানুষ উপস্থিত থাকা সত্ত্বে। এরপরে আর এই তো যে পুকুর 2টা আছে, একটা আপনি নিয়েন, আরেকটা আপনার ছোট ভাইকে দিয়েন, তাহলেই তো ঝামেলা শেষ। আচ্ছা ঠিক আছে।
না, ঝামেলা শেষ হয়নি। দক্ষিণ পাড়ার যে 15 বা 20 বিঘার জমি আছে ওগুলো ভাগাভাগি হবে না? ওইগুলো কেন ভাগাভাগি হবে? এগুলো তো আমার শ্বশুর ভালোবাসে, নিলয়ের বাবার জন্মের সময় দিয়ে গেছে। তা তো আমরা মানব না। তাহলে বিয়ের সময় যে গহনা দিয়ে গহনার ভাগ আমরাও চাই। আমার শাশুড়ি আমাকে দিছে, আমি কেন ভাগ দেব? নিজের জিনিস দিবা না, অন্য জিনিস নিতে খুব ভালো লাগে। দেখেন গিন্নিবউ, দেশে তো আইন বলে কিছু আছে। একজনের নিজস্ব নামে সম্পত্তি আপনি চাইলেও নিজের নামে বা অন্য কারোর মাঝে ভাগাভাগি করতে পারবেন না। এটা পরিপূর্ণ আইনের পরিপন্থী। বড় চৌধুরী ব্যাপারটা ভালোভাবে বোঝেন। যার নিজস্ব নামে সেগুলো আছে বা নিজের কাছে যেগুলো আছে সেগুলো তারা নিজেরাই পাবে। আর ছোটখাটো ব্যাপার নিয়ে আর ঝামেলা না করাই আমি মনে করি ভালো। সব সময় তো জিতা যায় না, কিছু কিছু জিনিস ছাড় দিতে হয়। তাছাড়া তো আপনারা নিজেরই আপন রক্তের সম্পর্ক। কিছুদিন আগেও একজনকে ছাড়া কিছুই বুঝতেন না, আর আজকে। মোড়লের কথা শুনে সবাই কিছুক্ষণ চুপচাপ থাকার পরে সবকিছু মেনে নেয়। এরপরে বিচার আচার শেষ করে সবাই চলে যায়। এরপর দেখতে দেখতে 1 মাস চলে যায়। 1 মাসে সবকিছু ভাগাভাগি হয়ে গেছে। আস্তে আস্তে বাড়ির মাঝেও দেয়াল দাঁড়িয়ে গেছে, এমনকি ছাদের উপরও লম্বা করে ইটের দেওয়াল দেওয়া, যাতে একদিক থেকে একদিকে না যাওয়া যায় এবং দেখা পর্যন্ত না যায়। এভাবে দেখতে দেখতে 6টা মাস চলে যায়। 6 মাস পর। কিরে নিলয়, কলেজে আসবি না? আসবো রে দোস্ত, একটু দাঁড়া, আসছি। আমি রাস্তায়। হৃদয় স্যারের ক্লাস তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, পরে গেলে সমস্যা হবে না? আরে গ্রামের কলেজ এত সব নিয়ম মানে নাকি? যখন ইচ্ছা তখন গেলে ঢুকতে দেবে। তুই দাঁড়া, আমি আসতেছি। এই কিছুক্ষণ পর নিলয় তার কলেজে চলে আসে। কিরে, কি অবস্থা? মালেকা, হামিরা? ইয়া হাবিবি, বউ নেই, বাড়ি আমি আছি। অসহায় হাবিবি। শালা, তোর লগে কথা বলে পারা যাবে না। যখন জানিস পারবি না তখন কেন লাগতে আসিস? তা অবশ্য ঠিক। আচ্ছা দোস্ত, একটা কথা বলি। আমি কি তোর নিদম্বে চাইপা ধরে আছি যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? যা বলবি বলে ফেল। তোর মুখ তো না হলার মেশিন, সবসময় ফটফট ফট ফট করতে থাকে। এখন আবার অনুমতি লাগতেছে, ব্যাপার কি কত? আরে তেমন কিছু না, তুমি রাগ করবে তাই। করবো না, বল। আচ্ছা, তোর চাচাতো বোন আশার সাথে তোর কি হয়েছে রে? সমস্যাটা হয়েছে তো পারিবারিক নিয়ে। এখানে তোর আর ওর কি হলো যে তুই ওকে ছোট থেকে চোখে চোখে রেখে এখন ছেড়ে দিলি? হয়নার মুখে কত বললাম একতরফা ভালোবাসিস না, বলে দে। আগের কথাবার্তা বাদ দে, আমি ওর ধার ধারি না। যা পারে করুক, তাতে আমার কোনো সমস্যা না। আরে ভাই, ও কাদের সাথে চলাফেরা করেছে দেখছিস? এমন একটা দাগ দিয়ে দিবে না, সারা জীবন আফসোস করবি। যার সাথে পারুক চলুক, আমার কোনো যায় আসে না। লাচ্ছা যাবি না? আমি একা যাব। কদিন পরেই তো আমাদের ইন্টারমিডিয়েট শেষ হয়ে যাবে। তা ভবিষ্যৎ পরিকল্পনা কি তোর? দেখি কোনো বিয়ে করে 10-12টা ডাউনলোড করতে পারি নাকি। নিলয়, মজা নিস না, কি করবি? কলেজ লাইফটা আগে শেষ করি, তারপরে দেখা যাক। তা অবশ্য ঠিক বলেছস। তারপর তারা দুজন ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে তাদেরকে প্রিয় কদমপুর গাছতলায় বসে আছে। হুট করে নিলয় দরজার দিকে তাকায়। কলেজ গেটের কালো কালারের ড্রেস পরিহিত, হাইট আহামরি খুব বড় না কিংবা ছোট না, পাসপোর্ট 4 থেকে 5 ইঞ্চি, মুখে স্কার্ফ করা, মাথার উপরে খাড়া করে চশমা গুজে রাখা, পায়ে কালো কালারের জুতা। ওই একটা মেয়ে কলেজ দিয়ে ঢুকতেছে। আহামরি শহরের কলেজে না হয় এমন ড্রেসে কখনোই কলেজে কেউ আসে না। হাঁ করে তাকায় আছে ওইদিকে সবাই। নিলয়া তার ব্যতিক্রম না। মেয়েটা কলেজের মধ্যে ঢুকেই মুখ থেকে হিজাবটা খুলে পানির বোতল থেকে পানি খায়। এক নিলয় না চাইতেই। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কি অপরূপ, তাই না? হ্যাঁ, তাই তো। আগে বলছি সবকিছু ঠিক করে নে। এখন যে কথাটা বললেই পরবর্তীতে যেন তোর মুখ থেকে কথাটা কখনো না শুনি। আচ্ছা। কি রে, যে পানি খেলি? ব্যাপারটা তো বুঝলাম না, কোনো সমস্যা? আরে ড্রেস কই পাইলি রে? এত সুন্দর, বাবা তোর বাপের টাকা আছে তাই দিতে পারে রে বান্ধবী, কিন্তু আমাদেরকে দিবে বলতো? আমাদের দেওয়ার মতো কেউ নাই। এই তো আবার শুরু হয়ে গেল। আস্তে, গলা শুকিয়ে গেছে।
পানি খাইলাম তাই। কিছুদিন পরেই তো আমাদের কলেজ লাইফ শেষ, তা পরীক্ষা তো 2 মাস পরেই। আমার তো কিছুই হচ্ছে না, কি করব? সব তো গুলিয়ে যাচ্ছে আমার, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে মন দিয়ে রিভিশন কর, সব ঠিক হয়ে যাবে। আমাদের গ্রামের দিকের কলেজগুলোতে যত অবহেলা, স্যারদের কোনো যায় আসে না, কিন্তু শহরের কলেজগুলোতে কি সুন্দর সবকিছু ম্যানেজমেন্ট করে ক্লাস হয়, সবকিছু ঠিক থাকে। কিন্তু এখানে দেখ। তা অবশ্য ঠিক হইছস, ক্লাসের দিকে চল। এই ভালো কথা, তোর চাচাতো ভাই দেখ তোর দিকে কিভাবে হা করে তাকিয়ে আছে। ওদের কাজই তো সুন্দর মেয়ে দেখলেই এগুলো করা। এখন একটু শান্তিতে বাঁচতে পারি, আগে সারাটা দিন জ্বালায়া মারতো। আব্বু আম্মুর জন্য কিছু বলতে পারতাম না। তারা দুজন কিছুটা সামনে এগোতেই কলেজের কিছু খারাপ ছেলে তাদেরকে ধরে। কি সুন্দরী, এই রাফাত থাকতে তার সান্নিধ্য না নিয়ে চলে যাচ্ছ? জানো না সুন্দর মেয়েগুলোকে আমার কাছে টেস্ট দেওয়া লাগে, কারোর জন্য একটু বেশি সময়, কারোর জন্য একটু কম সময়। কথাবার্তা ঠিক করে বলবেন, না হলে কিন্তু ভালো হবে না। আপনি জানেন না আমি গ্রামের জমিদারের মেয়ে। আরে রাখ তোর জমিদার, আগে কার এসব বালছালের খাওয়া আছে? এখন দিন দিন আধুনিক যুগের পৃথিবী যাচ্ছে, এই সবে খাওয়া চলে? তুই মনে হয় জানিস না আমি এই এরিয়ার চেয়ারম্যানের ছেলে। তোরে ধরে যদি প্রতি শরীরে সিল মেরে দিই, কেউ আমার একটা পশমও সোজা করতে পারবে না। কথাটা শুনিয়ে আসা সামনে থাকা ছেলেটাকে একটা থাপ্পড় মারে। পুরো কলেজের সামনে একটা থাপ্পড় খেলি, কথা বললে আরো 2টা খাবি। ভদ্রতার খাতিরে কিছু বলছি না বলে জানা, তাই বিষয়টা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই শালি আমার থাপ্পড় মারলো, ধর সবাই, আজ সবাই ওর সিল মেরে দিব, গেস্ট রুমে নিয়ে চল। পাশ থেকে একটা ছেলে বলে উঠে, বস এমন করলে কিন্তু কলেজ থেকে বের করে দিবে। আরে ওই প্রিন্সিপালের বের করে দিব সভাপতি দিয়ে, যা বললাম কর। তারপর টেনে হিস্ট্রি একটা রুমের দিকে নিয়ে যেতে থাকে আশাকে। দোস্ত, হতে তো পারে তাদের সাথে তোর ঝামেলা, তোর পরিবারের ঝামেলা, ঝামেলার বাইরেও কিন্তু আরো একটা পরিচয় আছে। ও কিন্তু তোর ভালোবাসার মানুষ, সে ভালোবাসার মানুষ। ছোট থেকে তার চোখে চোখে রেখেও বড় করেছিস, ছোট থেকে চুপচাপ তার মতো তুই ভালোবেসে আসছিস। এগুলো বাদ দিলেও সে কিন্তু তোর চাচাতো বোন। আজকে যদি ওর একটা কিছু হয়, তোর পরিবারের উপরেই কিন্তু দাগ পড়বে, তোর নিষ্পাপ ভালোবাসার উপরে দাগ পড়বে। আর তুই চুপ করে থাকিস না, আয় আমার সাথে। তারপর সে আর তার বন্ধু মিলে সোজা ওই ছেলের সামনে চলে যায়। আরে বড় ভাইয়ের আস্তে আস্তে একেবারে খাইলে মারা যাবেন, ধীরে খান। কে তুই? সামনে থেকে সর, না হয় কিন্তু এখানে মেরে ফেলবো। আমাকে আপনার দলে নেন না? এই তো জমিদার বাড়ির ছেলে, মেয়ের তেজ বেশি। আমিও একটু মজা করি আপনাদের সাথে। বাহ, তুই তো আমাদেরই লোক। চল গেস্ট রুমে নিয়ে, আজকে অনেক ফুর্তি হবে। হৃদয় প্লিজ এত বড় সর্বনাশ করিস না, আমি মুখ দেখাতে পারবো না, মৃত্যু ছাড়া আমার উপায় থাকবে না। ফাঁদে ঘুঘু করলে কত লাফালাফি করে। তারপর সবাই মিলে ধরে তাকে রুমে নিয়ে যায় বাইরে থেকে। কিরে, কি করছিস তুই? এই দরজার বাইরে পাহারা দিবি, কেউ যেন যাই হয়ে যাক দরজা দিয়ে ঢুকতে না পারে। ইস্টা মানতে বলছিলাম, আনছিস? এই নে। এরপর নিলয় হাতে স্ট্যাম্পটা নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিরে, আয় মজা করি। এমা, তোর হাতে ব্যান্ডেজ কেন? টি-20 ম্যাচ খেলবো। কেন খেলবি? কথাটা শুনে সামনে থাকে ছেলেদের বিষয়টা বুঝতে আর বাকি থাকে না। দেখ, আমাদের কিন্তু চিনিস না, আমরা কিন্তু এলাকার চেয়ারম্যানের ছেলে, আর আমরা এখানে 5-6টা ছেলে, একবার ধরলে কিন্তু বাঁচতে দিব না। ছোট থেকে অনেক খেলছি, আমাদের বংশই এখানে ওখানে মানুষের সাথে যুদ্ধ করে অভ্যস্ত। ভাবা যায় তার রক্ত আমি শরীরে, তাহলে তো আমি অন্তত 10টা মারতে পারবো। তোরা তো এখানে 5-6 জন, তোর আর আমার মধ্যে পার্থক্য কি জানিস? তোর বাপ সরকারের দেওয়া অসহায় মানুষের টাকা চুরি করিস, আর আমার বাপে নিজের সর্বোচ্চ দিয়ে মানুষকে সাহায্য করে। এই হিসাবে তো 10টা মাইর বেশি খাবি। প্লিজ দয়া করে বিশ্বাস কর, একটাও আমি হাড়গোড় আমি আস্ত রাখবো না। কিরে, তোরা বসে আছিস কেন? মার। তারপর সবাই ছুটে গিয়ে নিলয়কে মারতে চায়। নিলয় হাতে থাকা স্ট্যাম্পটি তুলে ধুনা করতে থাকে সবাইরে। মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে আসছে চেয়ারম্যানের ছেলেটাকে মেরে ফেলবে।
আমার জীবনটা ভিক্ষা দে প্লিজ। আমি আর জীবনে এসব কাজ করব না, অন্তত এবারের মতো ছেড়ে দে। তারপরও নিলয় সামনে থেকে ছেলেটার গলা চেপে ধরে। নিলয় যেন হিংস্র বাঘ হয়ে গেছে। দুই হাতে তার রক্তে জর্জরিত, মুখে রক্তের দাগ। তখনই পিছন থেকে আশা এসে নিলয়কে টেনে ধরে। নিলয় থাম, মারা যাবে, পরে সমস্যা হবে। থাম প্লিজ। আমি ওরে 2 হাত দিয়ে চেপে ধরি, এক কথায় জাপটে ধরি। ক্যারে সরে যা, আমাকে আজ মেরে ফেলবো ওকে। কত বড় সাহস আমার ভালোবাসার দিকে হাত বাড়ায়। যে শালা হাত বাড়াবি তার হাত কেটে নেব। এভাবে আশা 5টা মিনিট ওকে চেপে ধরে। 5 মিনিট পরে নিলয় কিছুটা শান্ত হয়। শান্ত হয়ে তার রক্তময় হাত দিয়ে আশাকে আনার সময় টানা হিংসা করতে গিয়ে চালিয়ে যাওয়া খুলে চুল বের হয়ে গেছে। সামনের দিকে ঝুলে আছে কিছু চুল। চলছে হাত দিয়ে উপরের দিকে দিয়ে দেয় কপাল থেকে। তারপর চুপচাপ সে রুম থেকে বের হয়ে যায়। তারপর ঘটনাস্থলে পুলিশ আসে, এসে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে কেস হবে দেখে নিলয়ের বাবা থানায় টাকা পয়সা দিয়ে আগের সেটিং করে ফেলে, যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। এভাবে দেখতে দেখতে আরো 3টা দিন চলে যায়। সেদিনের পরে আশা চাইলেও আর নিলয়ের সাথে দেখা করতে পারেনি। তাদের দেখা করার একটি মাধ্যম ছিল কলেজ। কেমন আছো ভাই এক বাসে থাকলেও মাঝে দেওয়াল। এদিকে থেকে ওইদিকে যাওয়ার সিস্টেম নেই, অথবা ওই দিক থেকে এদিকে আসার কোনো জায়গা নেই। একদিন নিলয়ের তাদের ছাদের দিকের ফুল বাগানে ছোট ছোট পাশে বসে আনমনে সূর্য দেখতে থাকে। সময়টা পরন্ত বিকেল, সূর্য ডুবুডুবু অবস্থা, একেবারে দিনের শেষের দিকে। নিলয় ফিল করলো তার পাশে কেউ যেন একজন এসে বসলো। সে পাশের দিকে তাকিয়ে দেখে আশা। অবাক হওয়ার পরিবর্তে চুপচাপ মুখ ঘুরিয়ে যে কাজ করতেছিল সে কাজ করতে এসে ব্যস্ত। এভাবে চলে যায় 5 মিনিট। 5 মিনিটের নীরবতা ভেঙে। এখনো চুপ করে থাকবি? উত্তরে কোনো কথা বলে না। কি হলো, কথা বলছিস না কেন? নিলয় অন্যদিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, কেউ একজন বলেছিল আমি যদি কারোর সাথে কথা বলি আমি নাকি আমার মায়ের জন্মিত সন্তান না, কিন্তু আমি তো আমার মায়ের সন্তান, তাই কারোর সাথে কথা বলতে চাই না। চুপচাপ যেন সে চলে যায়। ওই দিনের জন্য আমি সরি, ওই কথাটা আমি তুলে নিলাম, প্লিজ মাফ করে দে। ওই দিন বাবার সাথে তোর ব্যবহার দেখে রাগ হয়ে গেছিল, তাই রাগের মাথায় বলছি। আমি কি ছোট মাকে কম ভালোবাসি নাকি? আমি সুস্থ মস্তিষ্কে থাকলে কি তাকে এইসব কথা বলতে পারতাম? কখনো না। তুইও আব্বুকে অনেক কথা শুনাইছিস, পরে যদি তোর ভুল বুঝতে পারিস, এটা যদি মানিস যে রাগের মাথায় হয়েছে, তাহলে আমার ক্ষেত্রে ব্যাপারটা কেন ভিন্ন হবে? আমি কিছু মনে করিনি। আচ্ছা তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। আমি তোকে মাফ করে দিয়েছি, চাচা চাচি দেখলে সমস্যা হবে। আসার সময় আমি বলে আসছি। কথাটা শুনে নিলয় অবাক করা দৃষ্টিতে আশার দিকে তাকায়। আমি তোর ব্যাপারে অনেক কিছু জেনে গেছি। প্রতি উত্তরে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় নিলয়। তুই যে ছোট থেকে আমাকে এত ভালোবাসিস, আমাকে কেন কখনো বলিসনি? এই যে প্রতিটা বিপদ আপদে আমাকে দেখে দেখে রাখতি, কেন কখনো বুঝতে দিসনি আমার সাথে যে এত দুষ্টুমি করতি? আমার সত্যি বলতে অনেক বিরক্ত লাগতো, প্যারা লাগতো, কিন্তু যখন থেকে তুই আর আমাকে জ্বালানো বন্ধ করে দিলি, তখন থেকে আমার মনের মধ্যে একটা অশান্তি শুরু হলো। কি যেন আমার নাই, কি যেন আমার কমতি হচ্ছে। প্রথম 2-3 মাস আমি শান্তিতে ঘুমাতে পারি নাই, শুধু তোর এই জ্বালানোর কথাগুলো মিস করতে থাকি। আমি চাইলেও তোদের বাসায় আসতে পারিনি, কেননা ওই সময় আব্বু আম্মু অনেক রেগেছিল। এত কিছুর পরেও, এত অপমান করার পরেও ওই দিন আমি কলেজে সেইভাবে চরিত্রের উপরে রাগান্বিত হই। ওই দিনও তুই আমাকে বাঁচালি। এই যে বুকে পাথর চেপে এতগুলো বছর আমাকে ভালোবেসে গেলি, কি পেলি এতে? তুই কি লাইলি মজনুর মতো শত কষ্ট যন্ত্রণা নিয়ে পাহাড় খুঁড়ে ফেলবি, হিরো সাজিস না? তুই এসব কথা কই থেকে জানলি? মনে পড়ে তুই যেদিন আমাকে কলেজে বাঁচালি, লাস্টে একটা কথা বলেছিলি যে আমার ভালোবাসার দিকে তাকালে চোখ তুলে নিব। তখনই আমার এই ব্যাপারে সন্দেহ হয়। আমি অন্তরকে ব্যাপারটা বলি, প্রথমে না বলতে চাইলেও অনেক চাপ দিই ওকে বলানোর জন্য আসলে এর মধ্যে কাহিনীটা কি। তারপরে শুরু থেকে সমস্ত ঘটনাও আমাকে খুলে বলে। ও শুধু ও ভালোবাসতে দিবি না? জানি না। দেখি মুখটা এদিকে ঘোরা, আমার চোখের দিকে তাকা। এখনো অভিমান? সিনিয়র রাগে মেয়েকে তো ঠিকই পটিয়ে ফেললি নিজের ভালোবাসা দিয়ে, এখন এভাবে রেগে থাকবি? জানি না। ওরে এত অভিমান বলে ওর কপালে একটা চুমু দিলাম আমি, অভিমান দূর করে দিব সব। নিলয় কোনো কথা না বলে চুপচাপ বাধ্য ছেলের মতো আশার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে ছাদের উপর। তারপরে দূরে তাকিয়ে
সূর্যের ডুবা দেখতে থাকে চুপচাপ, আর আশা মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এটাই হয়তো ভালোবাসার পূর্ণতা। যত বড় ঝামেলা যাই হোক না কেন, কপালে থাকলে দিন শেষে ঠিকই পূর্ণতা পাই। দোয়া করি সবাই যেন সবার ভালোবাসাকে পায়। এভাবে 10টা দিন চলে যায়। কিরে, ছাদে বসে কি করিস? ভবিষ্যতে তোর পেটে কয়টা বাচ্চা রাখবো ভাবতেছি। কথাটা বলেই আমি ওর পাশে গিয়ে দাঁড়াই। তারপরে হাঁটু গেড়ে ওর পেটে হাত দিয়ে এই ডান দিকে একটা, বাম দিকে একটা, মাঝে একটা, নিচের দিকে একটা। থাক থাক, আর নিচে নামতে হবে না, অনেক নিচে নেমে পড়ছিস। তারপর আশার পেটে আলতো করে একটা চুমু এঁকে দেই। ভাবা যায় এখানে আমার মেয়ে আসবে, আমার লক্ষ্মী মেয়ে আসবে, আমাকে আব্বু আব্বু বলে ডাকবে। হাই হাই, পাগলটা আমার, উঠে দাঁড়া। তারপর দুজন হাঁটতে হাঁটতে একটা সাইডে এসে ছাদের দাঁড়ায়। তুই যে হঠাৎ আমাদের বাড়িতে আসিস, বড় মা বা বড় চাচা কিছু বলে না, বা আম্মু কিছু বলে না, তার সামনে দিয়ে তো ছাদে উঠিস। মা বাবা জানে না লুকায়ে আসছি। আর রইল ছোট মা, উনি তো এখনো আমাকে অনেক আদর করে। এক প্রকার আদর খাওয়ার লোভেই আসি। ছোট মা হয়তো ভাবে ছোট থেকে তোর সাথে বড় হয়েছি, তোর কথা মনে পড়ে, খারাপ লাগে, তাই দেখা করতে আসি। কিন্তু সে তো আর জানে না তার ছেলে আমার পেটে তার বাচ্চা রাখার চিন্তা ভাবনা করছে। রাখবই তো, একটা নাকি অনেকগুলো। হাই হাই, এই সাপটি তো আমার লজ্জা লাগে। আহা গো লজ্জাবতী থুকু, লজ্জা বত আমার জামাইটা, আমার স্বামীটা। লজ্জাও পায় সে। এই তো মাঝে মাঝে। তবে একটা জিনিস আমার মাথায় আসে না, বড় মা চাচার মা বাবার এত মিল, হুট করে এর মধ্যে কি এমন হলো যে এত কিছু ঘটে গেল? আমি না আজও দুয়ে দুয়ে 4 বিরাতে পারলাম না। আমিও তো মাঝে মাঝে এসব ভাবি, তবে এসবের রহস্য উদ্ধার আমাদেরকে করতেই হবে। আচ্ছা, এক কাজ করা যায়, তুই সর্বপ্রথম বড় মা বা চাচার মনে আম্মু বা বাবার নামে এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা কিভাবে ঢুকলো খোঁজ খবর নেই, আর আমি এই দিকটাই একইভাবে খোঁজ খবর নেই। তাহলে এই দুয়ে দুয়ে মনে হয় কোনো একটা রাস্তা পাবো আমরা। হ্যাঁ গো স্বামী, কথাটা ভুল বলনি। এভাবে বললে কিন্তু আমার বুকের মধ্যে ধকধক করে। কই আসো তো দেখি, মাথা দিয়ে শুনতে পাই নাকি? মাথা দিয়ে শোনা যায় নাকি পাগল, কান দিয়ে শুনতে হয়। তারপর তারা লেগে যায় তাদের মিশনে। এভাবে দেখতে দেখতে 2টা দিন চলে যায়। ফ্ল্যাশব্যাক এখানে শেষ, এখন বাস্তবে ফেরা যায়। ওই দিন রাত্রে আশা কথা বলে নিজের রুমে চলে যায় চুপচাপ, এবং তার কিছুক্ষণ পরে নিলয় তার রুমে ফিরে আসে। সকালবেলা। মা কি করতেছো তুমি? কেন, রান্না করি, কিছু লাগবে তোর? না, ভাবলাম তোমাকে একটু সাহায্য করি। বাবা, সূর্য কোন দিকে উঠেছে? আমার মেয়ে যে নিজের পানিটুকু ভরে খায় না, সে নাকি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, এভাবে বলতেছো কেন? আমার কি 10টা 20টা মা? আমার তো একটাই মা, তাও লক্ষ্মী মা তুমি। তাই মাঝে মাঝে মনে হলে তোমাকে সাহায্য করব না, করব। বুঝলাম, আমার মেয়েটা বড় হয়ে গেছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। আচ্ছা, যখন ওই ছোট মা আর ওনাদের সাথে যে সমস্যাটা আমাদের হয় 1 বছর আগে, প্রায় আগে তো তাদের প্রতি তোমার এমন ধারণা ছিল না, এইটা ওইটা খাচ্ছে হ্যান ত্যান, তাহলে কি এমন হলো যে তোমার তাদের প্রতি এমন ধারণা হলো? আব্বু বলেছিল নাকি তোমাকে? ওসব মানুষের কথা জিজ্ঞেস করিস না। তবে তার ছেলেটা ভালো, ওই দিন তোকে কত বড় বিপদ থেকে বাঁচালো। তুই বিটা আর বিটি দুটো খারাপের খারাপ। বলো না কিভাবে তোমার মাথায় আসলো? এ কথা তো বলছিল মেনুকা আপা, তবে যা বলছিল ভালোই বলছিল। আমার কত ভালোই চায় না মেনুকা আপা, উনি না চাইলে তো ওনাদের আসল রূপ দেখতেই পারতাম না। আচ্ছা, মা কি বলছিল? তারপরে ওই সব সমস্ত ঘটনা তাকে খুলে বলে। আপনারা তো জানেনই, তাই আর রিপিট করলাম না। আশার এসব কথা শুনে তো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। সে দেরি না করে রান্নাঘর থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। কিরে, তোর সাহায্য শেষ? আসতেছি আমি। তারপর আমি নিজের রুমে গিয়ে নিলয়কে কল করি। কল দেওয়ার সাথে সাথে নিলয় ফোন রিসিভ করে। আমিও তোমাকে কল দিতে যাচ্ছিলাম, অনেক বড় কাহিনী জানছি আমি তো সব শুনে অবাক আম্মুর থেকে। তাড়াতাড়ি আমার সাথে দেখা করো, এক্ষুনি নিচেই। আমারও তো অনেক কিছু বলার আছে। আচ্ছা, নিচে গেলে তো সমস্যা হবে, একসাথে যদি কেউ দেখে ফেলে। ওই সামনে যে নদীর ধারটা আছে না, ওইখানে আসো। ফোনটা কেটেই আমি নির্দিষ্ট স্থানে চলে গেলাম। গিয়ে দেখি আমার আগে নিলয় এসে বসে আছে। তুমি জানলে ঘটনা মাথা খারাপ হয়ে যাবে তোমার, আমারও মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তো অনেক কিছুই জানছি, আগে তুমি বলো কি হয়েছে।
আরে আম্মুর তো মাথায় এসব কোনো কথাই ছিল না। বাজার পাড়ার সাথে যে মেনুকা বেগম আছে না, আমাদের বাসায় প্রতিদিন যাওয়া আসা করতো, টুকটাক কাজ করত। ওই যে আমাদের পূর্ব পাড়ার জমির যে 5 বিঘা এখন সে করে। হ্যাঁ চিনছি, কি হয়েছে তাড়াতাড়ি বলো। আরে ও তো আম্মুকে। কি হয়েছে আপনারা তো জানেন, তাই আর রিপিট করলাম না। সমস্ত ঘটনা শুরু থেকে নিলয় আশাকে খুলে বলে। আশা তো শুনে আকাশ থেকে পড়ে। তারপরে আশার সমস্ত ঘটনা নিলয়কে খুলে বলে। মেয়ে মানুষ এত খারাপ হয়? আজ আমি নিজেই মেয়ে হয়ে লজ্জা বোধ করছি। ছি, ওই খারাপ মহিলার পাল্লায় পড়ে আমাদের পরিবারটা আজকে ভেঙে খান খান হয়ে গেছে। ওকে তো আমি ছাড়বো না। ওর এমন হাল করব, ওই বিটি প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে আর এমন অভিনয় করে, ওকে সহজে স্বীকার করাতে পারবো না। তাই আঙুলটা একটু ব্যাকা করা লাগবে। কি করবা তুমি? চলো বলতেছি। কথাটা শুনে আশা হাসতে থাকে। বাবা, আমার জামাইটা এত হিটলার? এই টুনটুনি মার্কা মাথায় এত বুদ্ধি কই রাখো? সুনাম করলে অপমান করলে আমার জামাইটার কি অপমান করতে পারি? তা ঠিক বলছো, চলো বাসায়। এইভাবে দেখতে দেখতে একটা সপ্তাহ চলে যায়। গিন্নিমা, কই তোমরা? আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। চিৎকার করতে করতে বাসার দরজার সামনে এসে পড়ে, চিল্লাচিল্লি করতে থাকে। চিল্লাচিল্লি শুনে সবাই উপর থেকে নেমে আসে। নিচে নেমে আসতেই, কি হয়েছে আপা আপনার? আরে বলেন কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছেন কেন? আমাকে তোমরা মাফ করে দাও। কেন, আপনি কি করছেন? কেন, আপনার ছেলের কি ওই জমি করতে সমস্যা হচ্ছে? ব্যাপারটা এমন না বাপু, ব্যাপার হচ্ছে আমি অনেক বড় অন্যায় করেছি তোমাদের সাথে। আমাকে মাফ করে দাও তোমরা। আসলে মনে পড়ে তোমাদের কাছে আমার ছেলের জন্য একেবারে 10 বিঘা জমি চেয়েছিলাম, কিন্তু তোমরা না দিয়ে আমাকে অপমান করেছিলে, বলেছিলে এখন দেওয়ার মতো নেই। ওই দিন মনে মনে আমি প্রতিজ্ঞা করি, তোমাদের এই পরিবার ভেঙে আমি খান করে দেব। আমি লেগে যাই আমার কাজে, ছোট গিন্নি মায়ের কাছে বড় গিন্নি মায়ের মিথ্যা বদনাম করতে থাকি, এটা ওটা বলে কান ধরাতে থাকি, এটা ওটা বলে রাগিয়ে দিতে থাকি তার নামে। অন্যদিকে একই ঘটনা আমি ছোট গিন্নির মার কাছে গিয়েও বলি, তারা গহনা পড়ছে, তোমাকে গহনা পড়তে দিচ্ছে না। আবার বড় যার কাছে গিয়ে বলি, তোমার ছোট যা 10 বিঘা আলাদা যে সম্পত্তি আছে সেটা তার নামে আছে, তোমাদের ঠকাচ্ছে। দুজনকেই উস্কে দিই। ছোট, সত্যি কি আমার নামে এই মহিলা এসব বলেছে? হ্যাঁ, তোর নামে তো হাজার কথা বলছে। তারপর তারা বিষয়টা বুঝতে পারে। দুজন দুজনকে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। একজন একজনের কাছে মাফ চেয়ে নেয়। দুজন গিয়ে ওই বেটিকে ঠাস ঠাস করে চড়াতে থাকে। এত সুখের সংসারে আগুন লাগাতে তোর কষ্ট লাগলো না? তোকে আমরা এমন কি নাই যে দিই নাই? আমাকে মাফ করে দাও। ভালো কথা, তুই এসব এখন স্বীকার করতেছিস কেন? আসলে কাল সন্ধ্যা থেকে আমার ছেলে বাড়িতে ফিরেছিল না। রাত 12টার সময় উঠানে বিকট শব্দ হয়। আমি দরজা খুলে বেরিয়ে দেখি আমার ছেলে উঠানে পশ্চিম দিকে মাথা করে শুয়ে রাখা। আমি যে দৌড়ে ধরতে যাই ছেলেকে, তখন গাছ থেকে সাদা কাপড় পরা একটা কিছু নেমে আসে উল্টো। আমি ভয়ে ছিটকে পড়ি। তখন সেই সাদা কাপড় পরা মানুষটি বলতে থাকে জড়ানো কণ্ঠে, এই মেনুকা রে, আয় না, আয় কাছে আয় মেনুকা। তুই তো মিথ্যাবাদী চোর, অন্যের সংসার ভেঙে দিয়েছিস। আমি তোর সংসার ভেঙে তোর ছেলেকে নিয়ে যাব। হা হা, আয় না। আমাকে মাফ করে দিন। আমি হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে মাফ করে দিন। এই ভুলের মাপ নেই। দয়া করে আমাকে মাফ করে দিন। মাফ করতে পারি, শর্ত 2টা। 1, এখন থেকে উল্টো দিকে ভোর পর্যন্ত কান ধরে উঠবস করবি। 1 সেকেন্ড না করিস তাহলে হা হা। 2, কালকে সকালে গিয়ে নিঃশর্তে তাদের কাছে সব স্বীকার করবি, তাদের সব বলে দিবি। আচ্ছা, আমি তাই করব। এরপর কান ধরে উঠবস করতে থাকি। যে আমি একটু থামছি, স্বাভাবিক বিষয়টা ভেবে আমার টিনের উপরে আবার ধাপধুপ ঢিল পড়ছে। আমাকে মাফ করে দিন। এর কোনো মাফ নেই। এসব মানুষ সমাজে থাকলে আরো সমস্যা। পুলিশকে কল করছি। তারপরে আশার বাবা পুলিশকে কল দিয়ে মিথ্যা মানহানি এবং কিছু মামলা দিয়ে তাকে পুলিশকে ধরিয়ে দেয়। অন্যদিকে তাদের পরিবারের একে অপরের ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছুটা দিন চলে যায়। এরই মাঝে একদিন আশা আর নিলয়ের ব্যাপারটা তাদের পরিবার জেনে যায়। ছোট থেকে যেহেতু তারা একসাথে বড় হয়েছে আর নিজের পরিবারের মানুষ বলতে তারা দুজন বাদে কেউ নেই, তাই তারা বিয়েতে রাজি হয়ে যায়। যেহেতু ইসলামের চাচাতো ভাই চাচাতো বোন জায়েজ আছে,
তারপরের দিন ঠান দেখে একদিন ধুমধাম করে তাদের বিয়ে দিয়ে দেয়। এই মুহূর্তে নিলয় আর আশা বাসর রাতে সামনাসামনি একে অপরের দিকে তাকিয়ে বসে আছে। আমার জন্য কি আনছো? তোমার জন্য ওই মেনকা বেগমকে যে শাস্তি দিছি, এরকম শাস্তি দিলে হবে? না না, আমি ভয়ে স্ট্রোক করে মারা যাব। আমরা যদি ভালোই ভালোই বলতাম তাকে স্বীকার করতে, সে জীবন থাকতে স্বীকার করতো না, তাই বাধ্য হয়ে এরকম করলাম। তবে ওনার ছেলেকে অজ্ঞান কিভাবে করলে? তার ছেলে বাজার থেকে আসছিল অন্তরের সাথে করে নিয়ে, কাপড়ে হালকা মেডিসিন দিয়ে অজ্ঞান করে এই উঠানে শুয়াইয়া রাখছিলাম, আর বাকিটা ওই গাছের, ওইটা প্ল্যান করা। সারাটা রাত বসে বসে ওই মেনকা বেগমের উঠবস করা দেখছি, যেই থামছে টিনের উপরে ঢিল মারছি, তাই বাধ্য হয়ে আবার শুরু করছে। সকাল হতে না হতেই দৌড়ে এসে সব বলে দিছে। ওর ছেলের জ্ঞান ফিরতে ফিরতে যা হবার হয়ে গেছে। এত বুদ্ধি কই পাও? আমার বউয়ের কাছে। তাহলে ভাবো, তোমার এই পেটে আমার যে মেয়ে হবে তার মাথায় কি বুদ্ধি থাকবে? তো রাগী মেয়ে, আজকে তো তোমাকে ছাড়ছি না, তুমি কি প্রস্তুত? হ্যাঁ গো পিচ্চি ছেলে, আমি রেডি। তাহলে আমার মেয়ের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও মেরি মহারানী, मैं आ गया हूँ। এরপর আমি আমার মেয়ে আনতে ব্যস্ত থাকলাম। আপাতত গল্পটা আজকের মতো এখানেই শেষ।